শুধুমাত্র সিজিপিএ তো কারো মেধার একমাত্র নিদর্শন না। ফলে শিবির তার জায়গা থেকে যেটা করে সেটা হচ্ছে আদর্শিক ওরিয়েন্টেশনের পাশাপাশি যার যার যে প্রতিভা আছে সেগুলো বিকশিত করার সুযোগ দেয়। জুলাই গণঅভ্যুত্থান আমাদের জীবনের যদি কোনো সেরা স্মৃতি থাকে, সেই সেরা স্মৃতি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। সামান্য একটা এসি মানে ইনস্টল করা নিয়েও বিভিন্ন ধরনের নেগেটিভ প্রচারণা হচ্ছে। তারপর যা কিছুই হয় মানে একটা অংশ আসলে মেনে নিতে পারছে না। আমাকে সবচেয়ে বিশেষভাবে যে নাড়া দিচ্ছে সেটা হচ্ছে উত্তরায় শহীদ শাকিল পারভেজ, সে শাহাদাত বরণ করে। কারণ সে এবং আমি একই এলাকায় বড় হয়েছি, তার সাথে আমার অসংখ্য স্মৃতি ছিল। আপনার অনুবাদ এখন পর্যন্ত কতগুলো অনুবাদ বের হয়েছে? 26-27টা হবে, স্পেসিফিক বলা একটু মুশকিল। মাওলানা কখনোই এই কথা বলেন নাই যে হাকিমিয়াত মানে আল্লাহ ছাড়া মানুষ আইন তৈরি করতে পারবে। 13 বছর বয়সে হাসান আল বান্নার প্রথম বক্তৃতা যখন ইউসুফ আল কারদাবি শোনেন, ইউসুফ আল কারদাবির বক্তব্য হচ্ছে যে মানুষ যেমন ভালোবাসার জগতে লাভ এট ফার্স্ট সাইট হয়, প্রথম দেখেই প্রেমে পড়ে যায়। আমি ইমাম বান্নার প্রথম শব্দ শুনেই তার দাওয়াতের প্রেমে পড়ে গেছি। অনেকদিন ধরে ভাবছেন আপনার মাদ্রাসা বা স্কুলের জন্য একটি সফটওয়্যার ব্যবহার করবেন? ভর্তি, ফলাফল, হাজিরা আর হিসাব সব এক জায়গা থেকে ম্যানেজ ও অটোমেশন করতে চাচ্ছেন? ইনোভাইটির তালিমি ক্লাউড এখন প্রি অর্ডারে। কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই অংশ নিন প্রি অর্ডার ক্যাম্পেইনে আর বুঝে নিন 3 মাসের সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রিপশন। এখনই কিউআর কোড স্ক্যান করুন অথবা ইউটিউব ডেসক্রিপশন বা ফেসবুকের কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা ইনোভা টক্সের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমাদের আজকের স্টুডিওতে একজন গেস্ট উপস্থিত আছেন। আজকে ইনশাল্লাহ আমরা কথা বলবো আপনাদের অনেকেরই পরিচিত মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, যিনি একজন ছাত্রনেতা এবং অনুবাদক, লেখক। ইনশাল্লাহ তার কাছ থেকে আমরা তার জীবনের বিভিন্ন আঙ্গিক নিয়ে জানার চেষ্টা করব। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ডাকসু ইলেকশন, তার নিজের লেখা এবং অনুবাদ, তাছাড়া তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার নাম তো সাজ্জাদ হোসেন খান নাকি? তো সাজ্জাদ হোসেন খান, আপনার যদি আমরা পারিবারিক যেই তথ্যগুলো প্রথমে জানতে চাচ্ছি, আপনার দেশের বাড়ি কোথায়, পরিবারে কয়জন আছে, সব মিলিয়ে। আমার দেশের বাড়ি হচ্ছে নরসিংদী জেলায়, শিবপুর উপজেলায়। আমাদের পরিবারে 4 জন আছে, আমার আব্বা, আম্মা এবং আমার একজন ছোটো বোন আছে। যদিও আমার বাড়ি নরসিংদী, কিন্তু ছোটোবেলা থেকেই হচ্ছে 2006 সাল থেকে আব্বার চাকরি সূত্রে থাকা হয় গাজীপুরে। সেই ক্ষেত্রে বড় হয়ে ওঠা কিছুটা সময় নরসিংদীতে, বাকি সময় গাজীপুরে টঙ্গীতে বেড়ে ওঠা। তার মানে হচ্ছে এখনো কোর ফ্যামিলি হয়নি, তাই তো? না, কোর ফ্যামিলি হয়নি, এটাও কোর ফ্যামিলি। আচ্ছা, আমরা যেটা বুঝি আর কি। তো ইনশাআল্লাহ আমরা আরও অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে জানার আছে। প্রথমেই যেটা জানার চেষ্টা করব যে আপনি নরসিংদী এবং গাজীপুর 2টা জায়গাতে বড় হয়েছেন এবং আপনার পড়াশোনার যে পরিধি এবং পড়াশোনার যেই প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো অবশ্যই বিভিন্ন জায়গায়। তো আপনার পড়াশোনার হাতে করে কোথায়? আমার পড়াশোনার হাতেখড়ি বলতে হচ্ছে প্রথমত মায়ের কাছে, বাসায় যে অক্ষর জ্ঞানের মধ্য দিয়ে। তারপর আমি যখন নরসিংদীতে ছিলাম, আমি হচ্ছে আমার গ্রামের যে প্রাইমারি স্কুল সে জায়গায় ক্লাস 1-এ ভর্তি হই। তারপরে হচ্ছে আব্বার চাকরি সূত্রে টঙ্গী চলে আসা। ক্লাস 1-এ আমি ফার্স্ট হয়েছিলাম, কিন্তু যখন আমি টঙ্গীতে আসলাম, স্কুলে ভর্তি হতে গেলাম, তখন স্কুল থেকে আমাকে বলা হলো সে তো গ্রাম থেকে পড়াশোনা করে আসছে, শহরের যে পড়াশোনা সেটা হয়তো মানিয়ে নিতে পারবে না, তাকে ক্লাস 2-তে আসলে ভর্তি করা যাচ্ছে না। সুতরাং আমাকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে হলো ঢাকা এসে। ক্লাস 3 পর্যন্ত হচ্ছে আমি জাহান পাবলিক স্কুল, টঙ্গীতে একটা স্কুল, আমি ওই স্কুলে পড়াশোনা করেছি। তারপরে হচ্ছে আমি মাদ্রাসায় শিফট করি। আচ্ছা, আপনার বাবা গাজীপুরে কি, মানে আমার আব্বা হচ্ছে বেক্সিমকোতে চাকরি করেন, বেক্সিমকো ফার্মাতে চাকরি করেন। ও আচ্ছা, তার মানে হচ্ছে আগে নরসিংদী ছিলেন, তারপরে গাজীপুর আসছেন। হ্যাঁ, আব্বা টঙ্গীতে থাকেন 1989 সাল থেকে আর কি। আব্বা সেই আগে থেকে চাকরি করেন। আমার আম্মা হচ্ছে আমি হওয়ার পরে হচ্ছে নরসিংদী থাকেন। তারপর আমার দাদি 2003 সাল পর্যন্ত জীবিত ছিলেন। যেহেতু দাদি জীবিত ছিলেন সেই কারণেই হচ্ছে আম্মা এবং আমার বাড়িতে থাকা। তারপরে আমার দাদি 2003 সালে ইন্তেকাল করেন। তারপরে আর বাড়িতে যেহেতু আমাদের আর কেউ থাকে না, সেই জন্য হচ্ছে আব্বার সাথে আমরা গাজীপুর চলে আসি আর কি। আচ্ছা, তার মানে জাহান ইন্টারন্যাশনাল স্কুল, জাহান পাবলিক স্কুল ছিল। পাবলিক স্কুল, আচ্ছা। জাহান পাবলিক স্কুলে আপনি 3 পর্যন্ত, ক্লাস 3 পর্যন্ত স্কুলে পড়েছি। তারপরে হচ্ছে আমি
টঙ্গী ইসলামী আলিম মাদ্রাসায় ভর্তি হই। আমার আব্বা ওইভাবে পড়াশোনা করেননি, আম্মা পড়াশোনা করেছেন। কিন্তু আব্বার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি মাদ্রাসায় পড়াশোনা করব। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে যদিও প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম, তারপরে হচ্ছে মাদ্রাসায় ভর্তি হই। ক্লাস 4 থেকে হচ্ছে ক্লাস 10 পর্যন্ত আমি ওই মাদ্রাসায় পড়ি, যেই টঙ্গী ইসলামী আলিম মাদ্রাসা। মানে দাখিল ওই জায়গায় দিয়েছি। যখন প্রথমত মাদ্রাসায় ভর্তি হই তখন আমার জন্য কিছুটা কঠিন ছিল, কারণ একেবারে ছোটোবেলা থেকে যেহেতু আমি আরবি শিখিনি ওইভাবে, এবং মাদ্রাসায় পেরে ওঠাটা প্রথমত খুবই কঠিন ছিল। আমার মনে আছে যে আমার যেদিন প্রথম ক্লাস ছিল, আমাদের যিনি শিক্ষক ছিলেন তিনি হচ্ছে পড়াচ্ছিলেন, ফেলের প্রকারভেদ পড়াচ্ছিলেন, মাদি মোদারে আমন নাহি 4 প্রকার পড়িয়েছেন, খুবই সহজ পড়া। কিন্তু পরের দিন এটা হচ্ছে অনেক ক্লাসে লিখতে দিবেন। এখন আমি তো আরবি লিখতে পারি না, ফলে আমি কিভাবে লিখব? আমার মনে আছে ওদিকে আমি 5 থেকে 6 ঘন্টা সময় ব্যয় করে, আমাকে যে লেখা শিখাবে আমার পরিবারে ওরকম ইনস্ট্রাক্টর ছিল না। ফলে আমি কি করব, যেটা দেখে দেখে শিখা আর কি, মানে ড্রয়িং করার মতো। ফলে ওইভাবে আমার লেখা শিখতে হয়েছে। এজন্য আমার হাতের লেখা এখনো কিছুটা খারাপ আর কি। আচ্ছা, তো আপনি দাখিল দিয়েছেন ওই মাদ্রাসা থেকে? দাখিল আমি ওই মাদ্রাসা থেকে দিয়েছি। দাখিলে আপনার রেজাল্ট কি ছিল? দাখিলে আলহামদুলিল্লাহ GPA 5 পেয়েছিলাম। দাখিলে আমি অবশ্য সায়েন্সে ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আলিমে আমি তামাম মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি হই। আমার চিন্তা ছিল যে প্রথম থেকেই যে যেহেতু মানে আমি আলেম হতে চাই, এই ধরনের প্রবণতা ছিল, বা মাদ্রাসা নিয়ে পড়াশোনা করতে চাই মাদ্রাসায়। ফলে দাখিলে আমি সায়েন্স নেওয়ার পরেও হচ্ছে আমি দাখিলে যখন ক্লাস 9-এ সায়েন্স নেই, তখন থেকে আমার মাথায় ছিল, প্রিপারেশন ছিল যে আমি হচ্ছে আলিমে আর্টসে চলে যাব। আমি ক্লাস 9 থেকে এটা মোটামুটি 9-এ তাহলে সায়েন্স নেওয়ার কারণ কি? এটা কি টিচারদের চয়েস নাকি টিচারদের চয়েস? না, আমার চয়েসই ছিল যে আমি যেহেতু মানে আলিমে বা ইন্টারে যে সায়েন্স এবং আর্টসের যে ভেরিয়েশন এটা খুব বেশি। মানে মাদ্রাসাতে আমরা জানি যে দাখিলে সায়েন্সে যে বিষয়গুলো পড়তে হয় আর্টসে হুবহু একই বিষয় পড়তে হয় আর্টসের ক্ষেত্রে। কিন্তু আলিমে মাদ্রাসায় হচ্ছে সায়েন্সে যারা পড়েন তারা, যেমন আমরা আরবি 2টা পেপার পড়তাম, প্রথম পত্র দ্বিতীয় পত্র। সায়েন্সে শুধু একটা পেপার পড়া হয়। তারপরে অনেকগুলা প্রায় 300-400 নম্বরের তারা পড়ে না, যেটা আমরা পড়ি। ফলে যেহেতু আলিমে একটা বিশাল গ্যাপ আছে মানে 2টা সাবজেক্টের মধ্যে, কিন্তু দাখিল ওই গ্যাপটা নাই। এই জন্য আমি চেয়েছি যে আমার সায়েন্সেরও কিছুটা ওরিয়েন্টেশন থাকুক, প্রাইমারি নলেজ। সেই জায়গা থেকে হচ্ছে আমি সায়েন্স নিয়েছি। যদিও হচ্ছে যখন সায়েন্সে আমি স্কলারশিপ পাই, বৃত্তি পাই, এবং তখন আমার শিক্ষকরা খুবই জোরাজোরি করলেন যে তুমি তো হচ্ছে খুব ভুল ডিসিশন নিচ্ছ, তুমি ডাক্তার হইতে পারতা, ইঞ্জিনিয়ার হইতে পারতা। আমার বাসায় এসেও বহু শিক্ষক জোরাজোরি করছেন, কিন্তু আমার সিদ্ধান্তের কাছে পরে হচ্ছে ওনারা হার মানতে বাধ্য হয়েছেন। তার মানে হচ্ছে আপনি তামিল মিল্লাত টঙ্গী শাখায় তখন সায়েন্সে ভর্তি হয়েছেন? না, আর্টসে ভর্তি হয়েছে আলিমে। তো টঙ্গী শাখায় ভর্তি হওয়ার পিছনে বিশেষ কোনো কারণ ছিল? টঙ্গী শাখায় ভর্তি হওয়ার পিছনে বিশেষ কোনো কারণ ওইভাবে ছিল না। আমার ইচ্ছা ছিল হচ্ছে কি বলে আমি আলিমটা হচ্ছে ভালো কোনো মাদ্রাসায় পড়বো আর কি। যেহেতু দাখিল তখন বেশ কিছু অপশন আমার সামনে ছিল। হয়তো হচ্ছে আমার বাড়ি যেহেতু নরসিংদী, জামিয়া কাসিমায় ভর্তি হওয়ার মতো অবস্থা ছিল, আবার বাসার পাশেই তামাম মিল্লাত ছিল। যদিও তখনও খুবই উত্তপ্ত অবস্থা চলতেছে, মানে রাজনৈতিক। আমি আলিমে ভর্তি হয়েছি 2017 সালে। আচ্ছা। যেহেতু আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে সাংগঠনিক না, যেভাবে আমরা বলি আর কি, এবং ছোটবেলা থেকেই যখন আমি সাথী হই বাসায় নানা ঝামেলা পোহাতে হয়েছে। ফলে আব্বা আম্মা চাইতেন না যে মিল্লাতে বা জামিয়া কাসিমে ভর্তি হই, কারণ তথাকথিত প্রচলিত আছে যে শিবির সমর্থিত প্রতিষ্ঠান। ফলে ওই জায়গায় গেলে আমি আরো বেশি করে শিবির করব কিনা, এই চিন্তায় তারা প্রথমত চান নাই যে আমরা এই ধরনের প্রতিষ্ঠানে আমি ভর্তি হই। তারপরে যাই হোক আমি ভর্তি হয়েছি তামাম মিল্লাতে আলিমে, এবং আলিম তামাম মিল্লাত থেকে শেষ করেছি। আপনার আসলে আপনি তো আমরা অনেকগুলো বিষয় নিয়ে যদি আলোচনা করি, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসবে যে লেখালেখি, অনুবাদ বা চিন্তা গবেষণার এই বিষয়গুলো। তো প্রথমে যেটা বলবো যে আপনার জীবনে আসলে আপনি মানে আলিমের আগে কি ধরনের এইম ইন লাইফ আমরা যেটা বলি স্বাভাবিকভাবে, অর্থাৎ কেরিয়ার চুজ করার ক্ষেত্রে কোনটা চিন্তা করেছিলাম? আমি যখন দাখিল পড়ি, মানে যদিও হচ্ছে মানে আমি গাজীপুর শহরে বড় হয়েছি, মানে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হতে হয় লিটারেলি এটা আমি জানতাম না। যখন আমি আলিমে, কারণ আমার পারিবারিক ওরিয়েন্টেশন এরকম ছিল না, আমি আলিমে মূলত ভর্তি হয়েছি তামাম মিল্লাতে আলেম হওয়ার জন্য। বাট যখন আমি তামাম মিল্লাতে ভর্তি হলাম আর্টসে,
তখন আশেপাশে তামিল মিল্লাতে দেখি সবাই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এবং ফার্স্ট ইয়ার থেকে একবারে অনেকে আসে ক্লাস 10 শেষ করার পরেই হচ্ছে ইংলিশ গ্রামার কোর্স করছে, বাংলা গ্রামার কোর্স করছে, এবং এরকম অনেক ছেলেপেলে পরে আমরা দেখেছি যে সে ক্লাস 8 থেকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঘুরতেছে। আচ্ছা, ফলে আশেপাশে তখন দেখলাম সবাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছে, এবং আমি তখনও পর্যন্ত যে আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দিকে যাব না, আমি হয়তো বাইরে পড়াশোনা করতে যাব মদিনা বা আজহারের দিকে, আমি এইভাবেই পড়াশোনা করে যাব। বরং আমার আশেপাশে যারা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছিল, আমার বন্ধু বান্ধব, তাদের সাথে আমি খুবই মজা করতাম, ফাইজলামি করতাম যে মাদ্রাসায় ভর্তি হচ্ছে, তোমরা বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছ। আমি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া শুরু করি হচ্ছে সেকেন্ড ইয়ারের একবারে শুরুতে। আচ্ছা, সেকেন্ড ইয়ারের একবার শুরুতে তখন আমার মনে হলো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উচিত, এবং এই মনে হওয়ার পিছনে আমার বেশ কয়েকজন শিক্ষক আছেন যারা ভূমিকা পালন করেছেন। এর মধ্যে মানে মাসুম বিল্লাহ ওস্তাদের কথা বলতে হয়, তিনি আমাদেরকে হচ্ছে উসুল পড়াতেন, এবং আমি তার কাছ থেকেই বেসিক্যালি উসুলে হাদিস শিখেছি, এবং মাকাসিদের প্রাথমিক বোঝাপড়া মানে তিনি আমাকে তার কাছ থেকে আমি শিখেছি। তিনি আমাকে মোটিভেশন দিলেন যে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উচিত তোমার। আমার আরেকজন স্যার ছিলেন, আমাদেরকে ইংলিশ পড়াতেন, ইসাক স্যার, তিনি খুবই মজা করে পড়াতেন। তিনি ক্লাসে এসে এক এক দিন আমাকে এক এক নামে ডাকতেন, এবং কোনো দিন ডাকতেন মোকাদ্দেস নামে, কোনো দিন ডাকতেন ইদ্রিস নামে, কয় শোন তোর উচিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এই মোটিভেশন আমার কাছে মনে হলো যে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উচিত। এবং যেহেতু মানে আগে যে মাদ্রাসায় ছিলাম, সেই মাদ্রাসা থেকে নতুন যে মিল্লাতে ভর্তি হলাম, আমার কলেবরটা বড় হলো, নানা কিছু আমি দেখতে শিখেছি, বুঝতে শিখেছি, আমার পারসেপশনটাও চেঞ্জ হলো। তখন আমি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম, এবং তারপরে হচ্ছে তো আলিম শেষ করলাম। আচ্ছা, আপনার আলিমে কি রেজাল্ট ছিল তখন? আলিমেও হচ্ছে আলিমের খুব ভালো ঘটনা যেটা হচ্ছে এটা শেয়ার করা যায়, তা হচ্ছে আমি যখন টঙ্গী ইসলামিয়া থেকে মিল্লাতে ভর্তি হলাম, স্বাভাবিকভাবে আমি আগে যে মাদ্রাসায় পড়তাম সেই জায়গায় ছাত্র সংখ্যা খুবই সীমিত ছিল, 70 থেকে 80 জন ছিল। ওই জায়গায় আমি ক্লাসে ফার্স্ট ছিলাম, এবং হচ্ছে প্রত্যেক বছর ফার্স্ট হয়ে আসতাম, ফলে একটা মাদ্রাসায় পরিচিত ছিল। এবং স্বাভাবিকভাবেই এমনও হয়েছে যে আমাদের একটা মাদ্রাসায় একটা অ্যাওয়ার্ড ছিল, পুরস্কার ছিল, যে যারা ইবতেদায়ীতে অর্থাৎ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সবচেয়ে বেশি মার্ক যে পেয়েছে তাকে একটা পুরস্কার দেওয়া হতো। আবার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে মানে এই 6 ক্লাসের সম্মিলনে যে সবচেয়ে বেশি নাম্বার পেত তাকেও পুরস্কার দেওয়া হতো। প্রত্যেক বছরই দেখতাম যে ওই পুরস্কারটা আমি পেতাম। কিন্তু যখন মিল্লাতে প্রথমত ভর্তি হলাম, তখন এই জায়গায় আমরা তো আমাদের স্টুডেন্ট ছিল আর্টসে ছিল 400-র মতো, 450-র মতো, আর সায়েন্সে ছিল সম্ভবত 350। আমাদের বেচে প্রায় 800-র মতো স্টুডেন্ট ছিল। এবং আমরা যে আর্টসে 450 স্টুডেন্ট ছিলাম, আমাদের তো এখন মিল্লাতে ওই ঘরটা নাই, এটা হচ্ছে একটা টিন শেড ঘর ছিল মিল্লাতের পুকুর পাড়ের সাথে। 400 ছেলে পেলে আমরা একসাথে ক্লাস করতাম, 400 ছেলে পেলে, এবং বিশাল ক্লাসরুম ছিল। ফলে 400 ছেলে পেলের মধ্যে প্রথম দিন গিয়ে আমার অবস্থা মানে সবাই হচ্ছে যারা বিশেষ করে যারা মিল্লাতে আগে পড়তো তারা এক ধরনের ক্লাসে ডমিনেট করা বা যে ক্লাসের যে ডমিনেশন থাকে আর কি, তারা ছিল। আমি খুবই অপাংক্তেয় অবস্থায় ছিলাম প্রথম কয়েকদিন। তারপরে হচ্ছে আমার অপাংক্তেয় ভাব আস্তে আস্তে দূর হওয়া শুরু হলো। এর মধ্যে এক সপ্তাহ পরেই তামিল মিল্লাত মাদ্রাসার এখনও মনে হয় নিয়ম আছে কিনা আমি জানি না, যে আমরা যখন পড়তাম দেখতাম প্রত্যেক নতুন বেদ যখন আলিমে আসতো তখন হচ্ছে এক সপ্তাহের মধ্যেই একটা আঞ্চলিক বিতর্কের আয়োজন করা হতো আর কি ছাত্রদের মধ্যে। ফলে এই জায়গার যে দেশের সে নিজের ভাষায় কথা বলতো। ফলে আমার আগের যে মাদ্রাসায় ছিল আমি আসলে কোনো ধরনের বিতর্ক বা বক্তৃতা, পাবলিক স্পিকিং আমার কোনো ধরনের অভিজ্ঞতা ছিল না। ফলে আমি চেষ্টা করলাম যে না, এই সুযোগটা আমার নেওয়া উচিত। কিন্তু মুশকিল হচ্ছে আঞ্চলিক বিতর্কে, যেমন ধরেন বরিশাল যাদের বাড়ি তাদের ভাষার এক ধরনের মাধুর্যতা আছে, বা নোয়াখালী যাদের বাড়ি তাদের আলাদা একজন মাধুর্যতা আছে, কিন্তু আমার বাড়ি হচ্ছে নরসিংদী। আর নরসিংদীর ভাষাও যে আমি ওইভাবে রপ্ত করতে পারছি, কারণ আমি অনেক দিন ধরে গাজীপুর থাকি। ফলে ওই জায়গায় মানে কন্ডিশন মানে ওই যে খুব ব্যঙ্গাত্মক রসাত্মক কথাবার্তা বলা তখন একটু মুশকিল ছিল। বাট আমার মনে আছে আমি ওই বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলাম নরসিংদীর ভাষায় কথা বলে। ফলে ওই জায়গা থেকে আমার কিছুটা ক্যাম্পাসে পরিচিতি বাড়লো। তারপরে হচ্ছে আমাদের ক্যাম্পাসে বিতর্ক উৎসব শুরু হলো আর কি, মিল্লাত ডিবেটিং ক্লাবের। তখন আমি হচ্ছে যেহেতু আমার পাবলিক স্পিকিং শেখা উচিত আমি মনে করলাম, তখন আমি ডিবেট ক্লাবে আসা যাওয়া শুরু করলাম। এবং ডিবেটিং ক্লাবের একটা নাম ছিল, হ্যাঁ মিল্লাত ডিবেটিং TMDC বলা হয় আর কি, তামিল মিল্লাত ডিবেটিং ক্লাব। তখন হচ্ছে আমরা আমাদের যে ফেস্টটা হইলো
ওই ফেস্ট হচ্ছে মানে আমি যে টিমে ছিলাম আমাদের টিম হচ্ছে ফাইনালে গেছে, কিন্তু এর মধ্য দিয়ে আবার হচ্ছে মানে বিতর্ক প্রতিযোগিতা চলছে। আর তামিম মিল্লাতের একটা সিস্টেম ছিল যে প্রথম বর্ষে যারা আসে রেগুলার ক্লাসের বাইরে প্রথম 1 মাস বিকেলে আলাদা এক্সট্রা ক্লাস হয়, কারণ যেহেতু সারা দেশ থেকে হচ্ছে ছেলেপেলে আসে এই জায়গায়, সবার বেসিক ওরিয়েন্টেশন ওইভাবে থাকে না, ফলে দেখা যায় যে আরবি, তারপরে ইংরেজি, তারপরে নাহু সরফের বেসিক কিছু বিষয় নিয়ে হচ্ছে 1 মাস আলাদা ক্লাস হয় প্রত্যেক দিন দুপুরের পর থেকে 2:30 থেকে 5টা পর্যন্ত। এবং 1 মাস শেষে একটা পরীক্ষা হয় পুরা বেচের মধ্যে আর কি, সায়েন্স আর সব মিলিয়ে একটা পরীক্ষা হয়, এবং ওই পরীক্ষাটা হলো আর কি। এখন ওই পরীক্ষায় দেখা গেল ওইটা আবার আমরা তো 800 স্টুডেন্ট ছিলাম, 4টা ভাগ করে হচ্ছে আলাদা আলাদা করে ক্লাস করা হয়েছে। প্রথম সিদ্ধান্ত হয়েছে যে এরকম যে 200 করে ভাগ করা হয়েছে, প্রত্যেক ভাগ থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের আলাদা করে ভাইবা নেওয়া হবে, দেন হচ্ছে ফার্স্ট সেকেন্ড ডিসিশন দেওয়া হবে, এবং ওই রেজাল্ট হয়ে গেল আর কি। এবং প্রথম 200 জনের মানে প্রত্যেক ভাগ থেকে, কিন্তু দেখা গেল যে আমার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে হচ্ছে মানে এই প্রথম আমার যে বিভাগের 200 জন তার মধ্যেও আমার রেজাল্টে নাই, আমি প্রথম দিকে নাই। স্বাভাবিকভাবে আমার মন খারাপ হয়েছে। এবং তারপরে যে 12 জন যারা হয়েছে তাদের ভাইবা নেওয়া হয়েছে। ভাইবা তখন হচ্ছে আমাদের জানাল আবেদিন ওস্তাদ মিল্লাতের প্রিন্সিপাল, তিনি ভাইবা নিয়েছেন, এবং অলরেডি ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে মানে পুরা বেচের মধ্যে এটা ঘোষণা হয়ে গেছে। এদিকে আমার হচ্ছে পরের দিন ডিবেটের ফাইনাল। এখন আমি রেজাল্ট কিছুই করতে পারি নাই, 12 জনের মধ্যেও নাই, আর ওদিকে তো যেতে পারি নাই, মন খুবই খারাপ। বিতর্কের প্রস্তুতিও নিতে পারছি না পরের দিন ফাইনাল। কিন্তু হঠাৎ করে একদিন যিনি হচ্ছে পরীক্ষার দায়িত্বে ছিলেন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার রেজাল্টের কী অবস্থা? পরীক্ষা তো ভালোই দিলাম কিন্তু রেজাল্ট তো আসলে আসে নাই। পরে দেখি তোমার নাম্বার, পরে উনি হচ্ছে মার্কশিট দেখতে লাগলেন আর কি। 100 নম্বরের পরীক্ষা ছিল, 5টা বিষয় মিলে 100 নম্বরের পরীক্ষা ছিল। পরে দেখা গেল যে একটা বিষয় 10 নম্বরের পরীক্ষা ছিল, তাজবিদ এবং কেরাতের। ওই জায়গায় আমি সম্ভবত 10-এ 8 পেয়েছিলাম, ওই 8 নাম্বার যোগই হয় নাই 100 নম্বরের মধ্যে। ফলে 8 নাম্বার যোগ করার পরে দেখা গেল যে বাকি 12 জনের চেয়ে সবচেয়ে বেশি আমার নাম্বার চলে আসছে। পরে ওই যে মানে ভাইবা দিয়ে 3 জনের রেজাল্ট ঘোষণা করা হয়েছে অলরেডি পাবলিকলি, সেই রেজাল্ট স্থগিত করা হয়েছে এবং আলাদা করে আমার ভাইবা নেওয়া হয়েছে, আলাদা করে ভাইবা নিয়ে আমাকে প্রথম ঘোষণা করা হয়েছে। আচ্ছা, ইন্টারেস্টিং। পরে হচ্ছে এর পরের দিনই ডিবেট ফাইনাল ছিল। আমি বেস্ট ডিবেটার হয়েছিলাম পুরো ফেস্টে, যদিও আমার টিম হেরে গেছে। ফলে এর মধ্য দিয়ে ক্যাম্পাসে মোটামুটি একটা পরিচিতি তৈরি হয়েছে আর কি। তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন আমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট হয়, মিল্লাতের ইন্টারনাল পরীক্ষাগুলোতে সাধারণত A+ কেউ পায় না, এবং আমার আগের বেচগুলো তো খুব বেশি পায় না, কিন্তু আমি ফার্স্ট সেমিস্টারে হচ্ছে একা A+ পাই। আচ্ছা। এবং সেকেন্ড সেমিস্টারেও একা A+ পাই। থার্ড সেমিস্টারে সম্ভবত আমার সাথে আরও 2 জন বা 3 জন পেয়েছিল, আর একবারে ফাইনাল যেটা টেস্ট পরীক্ষা ওই জায়গায় মনে হয় 8-10 জন পেয়েছিল। ফলে 4 সেমিস্টারেই হচ্ছে আমি মোটামুটি মিল্লাতের ইন্টারনাল পরীক্ষায় A+ পাওয়াতে মোটামুটি একটা পরিচিতি তৈরি হয়েছে মিল্লাতে। এবং ওস্তাদরা মিল্লাতের বহু ওস্তাদ ছিলেন যারা খুবই আন্তরিক ছিলেন, এবং প্রফেশনাল পড়াশোনার বাইরেও মানে ক্লাসের পড়াশোনার বাইরেও হচ্ছে তারা ছাত্রদেরকে সময় দিতেন। আমি বহু ওস্তাদের কাছে গিয়েছি, পার্সোনাল টাইম নিয়েছি। আমার মনে আছে আমি এক ওস্তাদের কাছে হচ্ছে মিরকাত পড়তাম আর কি, মান্তিকের যে কিতাব। ওস্তাদ কওমি মাদ্রাসা থেকে এসেছিলেন, উনি সকালে পড়াতেন, আমাদের ক্লাস 8টা থেকে থাকতো, ফজর পরে ওস্তাদের কাছে চলে যেতেন, উনি ঘুমায় থাকতেন, উনি বিছানায় শুয়ে শুয়ে হচ্ছে পড়াতেন। আমি ইবাদত পড়তাম, উনি বিছানায় শুয়ে শুয়ে পড়াতেন। বহু ওস্তাদ আমাদেরকে হেল্প করেছেন, হাদিস পড়িয়েছেন ক্লাসের বাইরেও। ফলে মিল্লাতের এই ধরনের একটা এনভায়রনমেন্ট ছিল যারা শিখতে পারতো। এখন এই ধরনের এনভায়রনমেন্ট আছে কিনা আমি জানি না, আশা করি এই ধরনের এনভায়রনমেন্ট থাকা উচিত। কমে গেছে আসলে আমি যতটুকু জানি, তারপরেও নতুন কিছু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আশা করি যে মিল্লাতের অবস্থা, আশা করি যারা মিল্লাতের শিক্ষক আছেন, দায়িত্বশীল আছেন, আশা করি মিল্লাতের যে হারানো ঐতিহ্য সেটা তারা ফিরিয়ে আনবেন আর কি, ইনশাআল্লাহ। তো এটা তো গেল হচ্ছে শেষ পর্যন্ত রেজাল্ট কি হলো? শেষ পর্যন্ত ফাইনালে, তারপরে জিপিএ 5 এবং স্কলারশিপ। তারপরে আপনার অ্যাডমিশন জার্নি শুরু হয় ইউনিভার্সিটির অ্যাডমিশন জার্নি। এখানে যাওয়ার আগে আপনার আমি একটু জানতে চাবো যে আপনার সাংগঠনিক ওরিয়েন্টেশন, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনি কিভাবে আসলে জড়িত হলেন? এখন আপনার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন আপনার দায়িত্ব? আমার এখনকার দায়িত্ব হচ্ছে প্রচার ও মিডিয়া সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার এবং মিডিয়া সম্পাদক। তো আপনি তো প্রথমে শুরু করেছেন সংগঠন, তো সংগঠনের শুরুটা কিভাবে হয় এবং সেই ধাপগুলো আসলে কি আপনার মনে আছে কিনা? আমি ছাত্র শিবিরের তো প্রথমে কর্মী হতে হয়, তারপরে সাথী হতে হয়, তারপরে সদস্য হতে হয়। আমি হচ্ছে ছাত্র শিবিরের কর্মী হয়ে যখন ক্লাস 6-এ পড়ি 2012 সালে,
তখন অবশ্য অত কিছু বুঝতাম না। আমাদের যারা ভাই ছিলেন আর কি, তারা বিকেলে তাদের সাথে খেলতাম এবং তারা এলাকা খুবই প্রভাবশালী ছিল। প্রভাবশালী, ক্লাসে তারা ভালো রেজাল্ট করতেন, তারা নানা ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতেন, তাদের সাথে পরিচয় ছিল। তারা একদিন হঠাৎ করে হচ্ছে আমাকে একটা রিপোর্ট বই দিলেন, ওই যে 1 পৃষ্ঠার রিপোর্ট রাখতে হইতো। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মনে হয় রিপোর্ট রাখলাম। তারপরে হচ্ছে একদিন নিয়ে গেলেন যে এক জায়গায় যাইতে হবে। গেলাম, তারপর আমাকে কিছু পড়তে দিলেন। তখনও আমি বুঝতে পারি না তখন আমি শিবিরের কর্মী হচ্ছি। তারপর আমাকে কিছু পড়তে দিলেন, তখন আমি বুঝলাম যে আমি শিবির করছি আর কি। শিবিরের লক্ষ্য উদ্দেশ্য আমি পড়লাম। তখন খুব বেশি মানে বুঝে যে শিবির করেছি তাও না, আমি যা পড়েছি একটু পরে হচ্ছে মানে আমাকে তখন টঙ্গী থানা পূর্ব ছিল, টঙ্গী থানা পূর্বের সেক্রেটারি ছিলেন হচ্ছে সিফাত ভাই। তিনি হচ্ছে আমার কন্ট্যাক্ট নিলেন, আমরা যে কন্ট্যাক্ট প্রক্রিয়া বলি। তিনি আমাকে কিছু কোয়েশ্চেন করলেন, আমি কোয়েশ্চেন মোটামুটি পারলাম। তারপর আমাকে শিবিরের কর্মী ঘোষণা করা হলো আর কি। তারপরে হচ্ছে যেহেতু খুবই ছোট, তখন হচ্ছে ক্লাস 6, আমার পরিবারও জানে না যে আমি শিবিরের কর্মী হয়েছি। তারপরে হচ্ছে আমি শিবিরের সাথী হচ্ছে ক্লাস 10-এ যখন পড়ি 2016 সালে, আমার দাখিল পরীক্ষার ইমিডিয়েট আগে। এবং অবশ্যই তাদেরকে স্মরণ করতে হয় যারা আমার পিছনে কষ্ট করেছেন শিবিরের সাথী বানানোর জন্য। আমার মনে আছে আমি ভাইদেরকে খুবই কষ্ট দিয়েছি এবং খুবই ফাঁকিবাজি করতাম, এই অর্থে যে তারা যখন আমার সাথে যোগাযোগ করতে আসতেন, যে তিনি তৎকালীন যিনি হচ্ছে ওয়ার্ড সভাপতি ছিলেন আবু হানিফ ভাই, গাজীপুর মহানগরীর সভাপতি ছিলেন। ফজরের নামাজ আমি যে মসজিদে পড়তাম উনি ওই মসজিদে আমার সাথে দেখা করতে আসতেন। আমি যখন দেখতাম ভাই হচ্ছে এই মসজিদে ফজর পড়তেছে, আমি পরের দিন এই মসজিদে ফজর পড়তাম না, আমি আরেক মসজিদে ফজর পড়তাম যাতে ভাই আমাকে না পায়। পরের দিন দেখতাম 2 দিন পরে ভাই ওই মসজিদে আসা শুরু করছেন। পরে আমি আরেক মসজিদে চলে যেতাম। পরে এমন হয়েছে যে আশেপাশে বাসার 3-4টা মসজিদ ছিল, ভাই এমন করতেন যে এক মসজিদে ভাই নিজে নামাজ পড়তেন, আরেক মসজিদে আরেকজন ভাইকে নামাজ পড়তে পাঠাইতেন। তারপরে হচ্ছে যখন যেদিন হচ্ছে আমার সাথী শপথ ছিল, তখনও পরিবার জানে না আমি শিবির করি। যেদিন সাথী শপথ ছিল তারপরে তো জানাজানি হয়েছে যে রাতে বাসায় ফিরতে শপথ নিয়ে, সেদিন হচ্ছে বাসায় একটু সমস্যাই হয়েছে। এখন পরিস্থিতি, আমার আব্বা আম্মা খুবই ধার্মিক, বাট ওই ধরনের পলিটিক্যাল ওরিয়েন্টেশন নাই। তারা তাদের সাধারণ বক্তব্য হচ্ছে যে না, ইসলামের খেদমত করা দরকার, ঠিক আছে, কিন্তু এই বয়সে পড়াশোনার বয়স, এই ধরনের না, ওদিন সংগঠনের সাথে দেশের অবস্থা খুবই খারাপ। তারপরে হচ্ছে যাই হোক, ওদিন আমাকে মোটামুটি হচ্ছে শপথ টপথ নেন যে শিবির আর করা যাবে না। এক শপথ নিয়ে আরেক শপথ নেওয়ার পরে হচ্ছে শিবির আর করা যাবে না। যাই হোক, তারপরে হচ্ছে 10-15 দিন শপথ নেওয়ার পর ভাইদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তারপরে আস্তে আস্তে নর্মাল হইলো আর কি। বিশেষ করে আমি যখন হচ্ছে দাখিল পরীক্ষা শেষ হইলো, তখন পারিবারিক স্বাধীনতা তো একটু বাড়লো, যেহেতু মানে ক্লাস 10 পর্যন্ত খুবই সীমিত স্বাধীনতা ছিল পরিবার থেকে, বাসার বাইরে যাওয়ার ব্যাপারে হচ্ছে হস্তক্ষেপ ছিল, ফলে সব কিছু করা যেত না। কিন্তু যখন আমি আলিমে ভর্তি হলাম, মিল্লাতে ভর্তি হলাম, তখন আমার হচ্ছে পরিধি বাড়তে লাগলো, বাইরে যাতায়াত বাড়তে লাগলো, পরিবারও হচ্ছে এটাকে সহজভাবে নিতে লাগলো। আমার আব্বাও পরে হচ্ছে জামাতের কর্মী হয়েছেন। আচ্ছা। তো আপনার এই যে শুরু এবং সাথী হয়েছেন মিল্লাতে না, সাথী আমি মিল্লাতে হয়নি, আমি কাজ করতাম হচ্ছে গাজীপুর মহানগরীতে, গাজীপুর মহানগরী টঙ্গী থানা পূর্বতে। আমি দাখিল পরীক্ষা দেওয়ার আগেই টঙ্গী থানা পূর্ব থেকে হচ্ছে সাথী হয়েছি। তার আমি কাজ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা আগ পর্যন্ত যদিও আমি পড়াশোনা করেছি মিল্লাতে, আমি কাজ করতাম টঙ্গী থানা পূর্ব, আমি যে আমার যে জায়গায় বাসা আর কি, সেই জায়গায় বাসার সাথে রিলেটেড ছিল। আচ্ছা, আমরা এখন অ্যাডমিশনে আসি, তারপর বিশ্ববিদ্যালয়ের পর্বে আলোচনা করব, সাংগঠনিক আলোচনায়। তো আপনি তারপরে অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল? আপনি GPA 5 পেয়েছেন, তারপরে অ্যাডমিশন কোথায় কোচিং করেছেন বা ওই সময়কার পড়াশোনা কেমন ছিল? অ্যাডমিশন আমি কোচিং করেছিলাম ফোকাসে, গাজীপুর শাখায়। আমি খুব বেশি জায়গায় পরীক্ষা দিই নাই, আমি শুধু পরীক্ষা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের BRD ইউনিটে আর জাহাঙ্গীরনগরের C ইউনিটে, সম্ভবত আমি যদি ভুল না করি, 3টে জায়গায় আমি পরীক্ষা দিয়েছি, আর কোথাও পরীক্ষা দিই নাই। অ্যাডমিশনের প্রস্তুতি মোটামুটি নিজের সাধ্যমতো নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি যে বলবো না যে আমি খুব দিনরাত খেটে পড়াশোনা করেছি, কারণ দিনরাত খেটে পড়াশোনার অভ্যাস আসলে আমার ওইভাবে নাই। ফলে এবং আর ওই সময় সম্ভবত হচ্ছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম 2019 সালে, তখন বিশ্বকাপ চলতেছিল। আচ্ছা, ফুটবল না ক্রিকেট? ক্রিকেট, ফুটবল। আমি ফুটবল ওইভাবে দেখি না, কিন্তু ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল, মানে প্রচুর খেলা দেখা হইতো, 50 ওভারের বহু ম্যাচ, ফুল ম্যাচ দেখা হইতো। টেস্ট ম্যাচ ওইভাবে দেখতাম না, টেস্ট ম্যাচ অনেক ছোটবেলা থেকে দেখতাম, কিন্তু মানে আলিমে ওঠার পর ওইভাবে টেস্ট ম্যাচ দেখতাম না, কিন্তু ওয়ানডে ম্যাচ, বিশেষ করে বাংলাদেশের খেলা আমি প্রায় সবগুলোই দেখতাম। ফলে ওই সময় পরীক্ষার প্রস্তুতিটা খুবই ভালো একটা ব্যাঘাত ঘটিয়েছে।
আর আমরা যে জায়গায় থাকতাম কোচিং করার জন্য আমি বাসার বাইরে আলাদা এক জায়গায় ইয়াতে উঠেছিলাম, আইডিয়াল হোম যেটাকে বলে, সেই জায়গায় উঠেছিলাম। এমনও হয়তো যে যিনি আমাদের আইডিয়াল হোম পরিচালক ছিলেন প্রচুর বকা দিতেন, রাতে খেলা ছিল, রাতে হঠাৎ করে বের হয়ে গেছি, ফলে এইটা আমার পরীক্ষার প্রস্তুতিতে একটু ব্যাঘাত ঘটিয়েছে। যাই হোক, তো চেষ্টা করেছি নিজের সাধ্যমতো প্রস্তুতি নেওয়ার জন্য। তারপরে তো পরীক্ষা হলো। এই জায়গায় মনে হচ্ছে পরীক্ষা হওয়ার পরে যখন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হইল, আমার বি ইউনিটে 30তম হলাম আর ডিতে 37তম হলাম। এর পাশাপাশি আমার বন্ধু মিল্লাতে আমরা একসাথে পড়াশোনা করেছি, আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা। না, আবদুল্লাহ মজুমদার আমাদের সিনিয়র, আবদুল্লাহ আলামিন, ইকোনমিক্সের আবদুল্লাহ আলামিন, সে আর আমি একই সাথে পড়াশোনা করেছি। সে ডিতে ফার্স্ট হইল, বিতে 5ম হয়েছে। মিল্লাতে সে আমার ওয়ান কাইন্ড অফ পাশাপাশি তার সাথে আমার কম্পিটিশন ছিল ক্লাসের পড়াশোনা। সে মিল্লাতের পুরাতন ছাত্র ছিল, মেধাবী ছাত্র, মানে অসাধারণ মেধাবী ছাত্র, এবং তার নানা ধরনের স্কিল আছে। ফলে তার সাথে আমার এক ধরনের ক্লাসের, আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধুও ছিলাম, আবার আমাদের ঘনিষ্ঠ কম্পিটিশনও ছিল। কিন্তু অ্যাডমিশনে মনে হলো যে আমি তার কাছ থেকে একটু পিছিয়ে গেলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার পজিশন অনুযায়ী ইউনিভার্সিটিতে আপনি আরও অনেক সাবজেক্ট পাইতে পারতেন, তো সেই জায়গায় আপনি আরবি ডিপার্টমেন্ট কেন বেছে নিয়েছেন? এটা কি সেই আলেম হওয়ার যেই সিলসিলা সেটা থেকে, না কোন চিন্তা থেকে আসলে? না, যখন আমি আলিম মানে শেষ করেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি, তখন মোটামুটি আমি এতটুকু মানে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা দেখে মোটামুটি এতটুকু উপলব্ধি হলো যে আসলে আমাদের মাদ্রাসার যে গতানুগতিক, বিশেষ করে অধিকাংশ আলিয়া মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, ট্রেডিশনাল জ্ঞানও যে খুব বেশি তারা উৎপাদন করতে পারছে বা বিতরণ করতে পারছে, আমাদের মাদ্রাসাগুলোর অবস্থা এরকম না। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা মোটামুটি পড়াশোনা করেন ভালো, তারা দেখা যাচ্ছে ক্লাসের প্রথম সারির ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে। এমনকি যারা মানে ইসলাম নিয়ে পড়াশোনা করছেন তারাও হয়তো বাইরে চলে যাচ্ছেন, কিংবা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়ছেন বা আরবি নিয়ে পড়ছেন, এই টাইপের বিষয়গুলোতে তারা চলে যাচ্ছেন। ফলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মাদ্রাসাতে ক্লাসের মানে যারা শেষ সারির ছাত্র তারা থেকে যাচ্ছেন। এবং মাদ্রাসাগুলার ফলে ক্লাসে উপস্থিতি সংখ্যাও খুব কম। ফলে আমি মনে করলাম যে যেহেতু ট্রেডিশনাল আলেম আমি মনে করছি না যে ওইভাবে হয়ে উঠবে, কিন্তু এই ওরিয়েন্টেশনটা ঠিক রাখা, এই ওরিয়েন্টেশন ঠিক রাখার জন্য আমি আরবি বেছে নিলাম। এবং পাশাপাশি আমি অবশ্য ফাজিলে ভর্তি হয়েছিলাম। আমার চিন্তা ছিল যখন আমি ব্যাকআপ বলতে আমি তো আলেম হতে চাই, আমার ফাজিলে পড়া উচিত। এবং আমি প্রথম 1 মাস খুব পুরোদস্তুর ক্লাসও করেছিলাম, কিন্তু পরে আর ফাজিল আমি 1 মাস ক্লাস করার পরে পরীক্ষাও দিতে পারিনি, বা পরীক্ষা দিয়েও নি ইচ্ছা করে, বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততার কারণে। ফাজিলের আমার 1 মাস পর্যন্তই ছিল ফাজিলের দৌড়। আচ্ছা, তার মানে পরে আর কন্টিনিউ করা হয়নি? না, ফাজিল 1 মাস ক্লাস করা পর্যন্তই ছিল। আমি যেদিন সাবজেক্ট চয়েস ছিল আমার আগে পরে তো অনেকেই ছিল আর কি, কেউ ইকোনমিক্স নিচ্ছে, কেউ ইংরেজি নিচ্ছে। আমাকে একজন জিজ্ঞাসা করলো যে তুমি আরবি নিচ্ছ কেন? আমি মোটামুটি মানে ইতমিনান ছিলাম যে আরবি নিব। আমাকে অনেকে পরামর্শ দিয়েছে যে বিশ্ববিদ্যালয় থেকে যারা মেন্টরিং করতেন ফোকাস থেকে এবং শিবির থেকে, যে তোমার রেজাল্ট ভালো হয়েছে, তুমি এটা নিতে পারো, এটা নিলে ভালো হয়। কিন্তু কারো ওরিয়েন্টেশন, কারো পরামর্শ আমার আসলে খুব বেশি পছন্দ হয় না। আমি নিজের সিদ্ধান্তে কেউ আরবির পরামর্শ দিবেন, হ্যাঁ দিবেন, এবং অনেক ক্ষেত্রে নিরুৎসাহিত করবে যে আবেগ নিয়ে লাভ নাই, তোমরা অন্য সাবজেক্ট নাও, পরবর্তী চাকরি এর ক্ষেত্রে সুবিধা অসুবিধার বিষয় আছে। হ্যাঁ, এবং আমার কাছেও এখন যখন কেউ পরামর্শ চাইতে আসে আরবি, ব্যাপারটা সে ভবিষ্যতে কোন দিকে যাবে, তার ভবিষ্যৎ কেরিয়ার কোন দিকে হবে, তার কাজের জায়গা কোনটা, সেটার উপর আসলে নির্ভর করবে সে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চায় তাহলে সে আরবি বিষয় নিবে কিনা। শুধুমাত্র অনেকে যে আলেম হতে চায় এই জন্য আরবি, এই ধরনের পরামর্শ আমি কাউকে দেই না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আলেম হওয়ার জায়গা না, বা আরবি পড়লেও কে আলেম হয়ে যায় না। বরং এটা বেসিক্যালি নির্ভর করবে কে কোন বিষয় নেবে, তার ভবিষ্যৎ পরিকল্পনার উপর, তার কাজের ক্ষেত্রের উপরে। কিন্তু সমস্যা হয়েছে যখন আমি আরবি মোটামুটি সাবজেক্ট চয়েস চলে গেলাম দিয়ে, বাট তখন আশেপাশে সবাই তো মানে বিভিন্ন ধরনের, তখন আমার মধ্যে একটু কনফিউশন তৈরি হল, আরে আরবি না নিয়ে অন্তত ইসলামিক স্টাডিজ নিতে পারতাম, তাহলে তো আমার কাজের পরিধি, আমি যদি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করতে চাই রিলেটেড বিষয় থাকতো। কারণ বাংলাদেশের মাত্র 4টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আরবি আছে, বাট প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ আছে, কলেজে আছে। আমার বিসিএস এর ক্ষেত্রেও আমি তো ওই সুবিধাগুলো অন্তত পাইতাম। এই ধরনের কনফিউশন, আরবি থেকে ইসলামিক স্টাডিজ যাওয়ার কনফিউশন তৈরি হইলো। আমি ওদিন নাতেই আমার একজন শিক্ষক ছিলেন মিল্লাতে, সালমান ওস্তাদ, তার কাছে আমি হেদায়েতুন্নাহ পড়েছি। তার সাথে আমি দেখা করলাম যে আমার এই যে ডিসিশন, এটা উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন।
তার কাছে আমি পরামর্শ চাইলাম আমার কি করা উচিত। তিনি আমাকে কিছুই বললেন না, জাস্ট একটা কথা বললেন যে তুমি বাসায় যাও 2 রাকাত সালাতুত তওবা আদায় করো। আচ্ছা আচ্ছা তুমি যে ডিসিশন নিছো ঠিক আছে, কিন্তু এখন যেটা করতেছো চিন্তা করতেছো এটার জন্য সালাতুত তওবা পড়ো। আচ্ছা আচ্ছা যাক, ওই এক কথাই আমার জন্য যথেষ্ট ছিল। এবং আমি মনে করি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ থেকে অনার্স শেষ করার পরে এখন মাস্টার্স করছি, আমার ডিসিশন ভুল ছিল না, বরং আলহামদুলিল্লাহ আমার ডিসিশন ভালোই ছিল। আচ্ছা, আপনার এখন মাস্টার্স তো শেষ হয়নি, আমার মাস্টার সেকেন্ড সেমিস্টার চলছে। সেকেন্ড সেমিস্টার চলছে। তো ইতিমধ্যে আমরা একটা জিনিস শুনতে পাইলাম যে আপনার সিজিপিএ এর উপর ভিত্তি করে যে একটা ডিনস অ্যাওয়ার্ড হয় সেখানে আপনার নাম সম্ভবত এসেছে। জি, তো আপনার সিজিপিএ কত ছিল অনার্সে? আমার অনার্সে সিজিপিএ 3.99 ছিল। 3.99, একটুর জন্য 4 আউট এক সেমিস্টারে এক বিষয়ে 1 নম্বর ছুটে গেছে। আচ্ছা, যাই হোক, এখন এটা মানে আলহামদুলিল্লাহ একটা ভালো সিজিপিএ। এটা নিয়ে আবার প্রতিপক্ষের বিভিন্ন ধরনের ট্রলও থাকে, যেহেতু আপনি একটা ছাত্র সংগঠনের সাথে আছেন। এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে শিবির মানেই হচ্ছে ভালো সিজিপিএ, একটা হাইপ আছে। এটাকে আপনি কিভাবে দেখেন আসলে? আর প্রথমত এই হাইপের সাথে আমি আসলে একমত না, কারণ শিবির যেহেতু আমরা একটা আদর্শিক সংগঠন, এই আদর্শিক সংগঠনের সাথে ওরিয়েন্টেশন মিলে এরকম বহু ছেলে পেলে আছে। আর শুধুমাত্র সিজিপিএ তো কারো মেধার একমাত্র নিদর্শন না। শিবির করে বহু ছেলে পেলে খুব সুন্দর গান গায়, এটা তার একটা প্রতিভা। আমাকে গান গাইতে বললে আমি 1 মিনিটও গান গাইতে পারবো না। অনেকে খুব সুন্দর বক্তৃতা করে, পাবলিক স্পিকিং করে, নানা ধরনের প্রতিভা আছে। ফলে শিবির তার জায়গা থেকে যেটা করে সেটা হচ্ছে আদর্শিক ওরিয়েন্টেশনের পাশাপাশি যার যার যে প্রতিভা আছে সেগুলো বিকশিত করার সুযোগ দেয়। ফলে যেহেতু শিবির আদর্শিক সংগঠন, এই জায়গায় ক্লাসের শেষ সারির ছাত্রটি যেমন আছে, প্রথম সারির ছাত্রও আছে। বাট শিবির হয়তো একটা ডিসিপ্লিন লাইফ তাকে প্রপোজ করে, কিন্তু শিবির মানেই মেধাবীদের সংগঠন। মানে আমি ওটার সাথে অতটা একমত না। মেধাবী বলতে যদি শুধুমাত্র সিজিপিএকে বোঝানো হয়, মেধাবী বলতে শুধুমাত্র যদি একটা নির্দিষ্ট রেজাল্টকে বোঝানো হয়, বহু মানুষ আছে ভালো ক্যালিওগ্রাফি করে, এটাও তো একটা মেধা। একজন খুব ভালো ক্রিকেট খেলতে পারে, এটাও তো একটা মেধা। ভালো সাঁতার কাটতে পারে। ফলে প্রত্যেকটা ওরিয়েন্টেশনে শিবির দেয়, কিন্তু অনেকে অনেক কথা বলবে। এখন আমি মনে করি শিবির তার জায়গা থেকে যেটা চেষ্টা করে, শিবিরের যে প্রপোজাল, আমরা অতীতে ছাত্র রাজনীতিতে যেটা দেখে এসেছি যে ছাত্র রাজনীতির ক্যারিয়ারকে প্রলম্বিত করার জন্য হচ্ছে ক্লাসে গ্যাপ দেয়া, ক্লাস না করা, এই ধরনের প্রবণতা আমরা দেখে এসেছি। ফলে এইটা আসলে তো ছাত্র রাজনীতির আদর্শ মডেল হওয়া উচিত না। কারণ আমরা যাদেরকে নিয়ে কাজ করতে চাই ছাত্র রাজনীতির জায়গা থেকে, তারাও ছাত্র। ফলে মন মানসিকতার মিল থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আজ থেকে আমার থেকে যিনি 10 বছরের সিনিয়র, সে কিন্তু আমার ভাষা বুঝতে পারবেন না, আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলি সেটা তিনি বুঝতে পারবেন না, আমার পরিবেশ বুঝতে পারবেন না, আমার মানসিকতা বুঝতে পারবেন না। ফলে তিনি আমার জন্য যদি সদিচ্ছা থাকেও কাজ করার, সেটা থাকে না, মানে তিনি পারবেন না। ফলে আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে যেটা মেনটেন করার চেষ্টা করি যে একই সাথে একজন ছাত্র তার যে মৌলিক কাজ পড়াশোনা করা বা তার যে কো কারিকুলার অ্যাক্টিভিটি সেটা যেমন সে করবে, ঠিক তেমনিভাবে ছাত্র রাজনীতির জায়গায় সে অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা পালন করবে। অর্থাৎ একই সাথে আমরা দুইটা এই ভূমিকাকে মানে সমন্বয় করার চেষ্টা করি। লাইফ শুধুমাত্র সংগঠন করা আর একদিক থেকে শুধুমাত্র ভালো ছাত্র হওয়া, দুইটাকে সমন্বয় করা। আমি আমার ভাষায় বলি যে আমরা তো ছাত্র শিবির, মানে আমাদের কাজ দুইটা, যে একই সাথে ছাত্র হিসেবে ভূমিকা পালন করা এবং শিবির করা, এই দুইটাই একসাথে করা আসলে। হ্যাঁ, এখন যদি আমরা একটু জানার চেষ্টা করি যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আমরা এখনই জানতে চাচ্ছি, যেহেতু আপনি পড়াশোনা এখন শেষ দিকে, আপনি কি করতে চাচ্ছেন আসলে? সরকারি চাকরি করবেন নাকি রাজনীতি করবেন নাকি দেশের বাইরে যাবেন, এরকম কি চিন্তা আছে আপনার আসলে? প্রথমত হচ্ছে রাজনীতি যদি আমরা ওইভাবে ব্যাখ্যা করি যে মাঠের রাজনীতি, মানে সেটা করার আমার ইচ্ছা নাই। বাট আমি ভবিষ্যতে ক্যারিয়ারে একাডেমিয়াতে কাজ করতে চাই, এবং আমার কাজের যে ক্ষেত্র যেগুলো নিয়ে আমি কাজ করি আর কি, অনুবাদ বা মৌলিক রচনা, এই ওরিয়েন্টেশনে হচ্ছে আমি এই জায়গায় বুদ্ধিভিত্তিকভাবে ইসলামী আন্দোলনের জন্য ভূমিকা রাখতে চাই। এটা ওয়ান কাইন্ড অফ পলিটিক্স বা ইন্টেলেকচুয়াল পলিটিক্সে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে অবদান রাখতে চাই। যাক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তো এই জায়গায় এখন আমরা যে বলছিলাম আপনি মিল্লাতে সংগঠন শুরু করেছেন, আমরা সংগঠনের দ্বিতীয় ধাপ যদি চিন্তা করি তা ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠনের সাথে আপনার সম্পৃক্ততা। তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সংগঠনের সাথে আপনার জার্নিটা কেমন আসলে? আমি যখন হচ্ছে মানে আমার আলিম চলছিল,
মানে আমি ক্লাস 10 পর্যন্ত খুবই একাডেমিক ছিলাম, ওই অর্থে যে ক্লাসের বাইরে আমার পড়াশোনার পরিধি খুব বিস্তৃত ছিল না এবং খুবই সীমিত পরিধি ছিল, ক্লাসের পড়াশোনার মধ্যে সীমিত থাকতাম। কিন্তু আলিমে ওঠার পরে হচ্ছে আমি ক্লাসের পড়াশোনা করেছি মানে করি নাই বললেই চলে, বরং প্রচুর বাইরের পড়াশোনার দিকে এঙ্গেজ হয়েছি, বাইরের কাজকর্মে এঙ্গেজ হয়েছি, ডিবেট করে বেড়াইছি। তামাম মিল্লাতে 2018 সালের পর আমি অবশ্য ডিবেট ক্লাবের প্রেসিডেন্টও ছিলাম। ফলে প্রচুর তথাকথিত অপ্রয়োজনীয় কাজ, যেটাকে বাবা মারা মনে করেন যে পড়াশোনার বাইরে অপ্রয়োজনীয় কাজ, এগুলো করে বেরিয়েছি। বাট তখন আমার পরিধিটা অনেক বেড়েছে, জ্ঞানের পরিধিটাও বেড়েছে, বোঝাপড়ার পরিধিটাও বেড়েছে। তখনই হচ্ছে যখন আমি হচ্ছে আলিম পড়ছি, তখন শিবিরের সদস্য প্রার্থী হই আর কি। সদস্য প্রার্থী হই 2018 সালে। তারপরে আমার তো আলিম পরীক্ষা আসে, তারপরে হচ্ছে আলিম পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনও আসে। কিন্তু আমি সদস্য প্রার্থী হওয়ার পরে পরীক্ষার কারণে আমরা সদস্য প্রার্থী হলে ডায়েরি রাখতে হয় নিয়মিত, খুবই কঠিন কাজ, খুবই টাফ কাজ। মানে নিয়মিত প্রত্যেকটা কাজের হচ্ছে বিবরণ লিখে রাখা, এবং এটা 3-4 মাস রেগুলার মেনটেন করা অসম্ভব কঠিন কাজ। কিন্তু পরীক্ষার কোপানলে আসলে আমি ওটা মেনটেন করতে পারি নাই, এবং তারপরে হচ্ছে এই জন্য আমার নানা কারণে আমার সদস্য প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয়। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসি 2020 সালে, আমাদের তো ক্লাস শুরু হয়, 3 মাস ক্লাস করার পরে হচ্ছে আমাদের করোনার কারণে ক্লাসটা বন্ধ হয়ে যায় আর কি। প্রায় 1-1.5 বছরের মতো ক্লাস বন্ধ ছিল। সেই টাইমটাতে হচ্ছে আমি তো এক ধাপ আগিয়েছিলাম সদস্য হওয়ার জন্য, ওটা আবার পিছিয়ে যাই সদস্য প্রার্থীপদ বাতিল করার কারণে। তারপরে আমি আবার নতুন দমে আবার হচ্ছে প্রস্তুতি নেওয়া শুরু করলাম, এবং আমি এটা জানতে পারি যে আমার সদস্য প্রার্থীপদ কখন বাতিল হয়েছে, যেদিন আমি হচ্ছে প্রশ্নপত্রের জন্য কন্ট্যাক্ট দিতে চাই। শিবিরের সদস্য হওয়ার জন্য 3টা কন্ট্যাক্ট দিতে হয় আর কি। ফলে প্রশ্ন সেদিন আমি জানতে পারলাম যে না, আমার আগেরটা বাতিল হয়েছে, কারণ আমি হচ্ছে মাঝখানে এক বছরের মতো হিউজ একটা টাইম ছিল, এটা আমি হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারিনি পড়াশোনার কারণে। ফলে যাই হোক, এটা আমার মানে আমাকে হতোদ্যম করে দেওয়ার চেয়ে আমাকে আরো মানে বেশি উৎসাহ দিচ্ছে, না আমার সদস্য তাহলে হইতেই হবে। তারপর 2021 সালে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সদস্য হই। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ভাই। তখন হচ্ছে আমি শিবিরের সদস্য হই। আপনার কোন হল এটা ছিল? আমার হচ্ছে 71 হল, বিজয় 71 হল। যদিও হলে আমার থাকার সুযোগ মানে 5ই আগস্টের আগে হয় নাই। আমি হলে উঠেছি হচ্ছে 5ই আগস্টের পরে বৈধভাবে, কারণ এর আগে আমরা দেখেছি যে হলে থাকতে হইলে ছাত্রলীগের মিছিল মিটিং করতে হইতো, হলে থাকতে হইলে নানা ধরনের মানে একটা টর্চারের মধ্যে দিয়ে যাইতে হইতো। ফলে আমি মানে প্রথম বর্ষ থেকেই আমার এই ধরনের কোনো রুচিবোধ ছিল না যে ছাত্রলীগের জয় বাংলা বলে স্লোগান দেব, মানে কোনো আমার রুচির সাথে যায় নাই আর কি। ফলে আমি বাইরে থাকাটা কি কষ্ট হইলেও মানে প্রেফার করেছি, এবং পড়াশোনার জন্য আমার জন্য সহজ ছিল। আমি যেহেতু ফার্স্ট ইয়ার থেকে যে ধরনের কাজ করি আর কি, এবং ফার্স্ট ইয়ার থেকে যে ধরনের কাজ করি, এটা হলে বসে আসলে তখন মানুষের ফেসবুক পর্যন্ত চেক করা হতো, লেখালেখি চেক করা হতো, মানে কে কি পাবলিশ করতেছে এটাও চেক করা হতো। ফলে আমি হলে থাকলে এই ধরনের কাজ করতে পারতাম, এটা সম্ভব ছিল না। এই জন্য আমি হলে থাকা প্রেফার করিনি, বাইরে থেকেছি। তারপরে অবশ্য 5ই আগস্টের পরে হচ্ছে আমি হলে উঠেছি। 5ই আগস্টের পরে এখন হচ্ছে আমি হলে থাকা হয় আর কি। আচ্ছা, তো এখন যদি আরেকটা বিষয়, যে সংগঠনের আপনি এখন হচ্ছে প্রচার এবং মিডিয়া সম্পাদক, তো আপনি 5ই আগস্টের আগে এক ধরনের পরিস্থিতি ছিল, এরপরে এখন ভিন্ন পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে আপনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন, প্রচার মিডিয়া। তো আপনার তো বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হচ্ছে আসলে এখন, পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের কোয়েশ্চেন রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছে মিডিয়া। তো সবচেয়ে বেশি আপনি আসলে কি কোয়েশ্চেনটা পাচ্ছেন মিডিয়াগুলো থেকে বা থেকে শিবির সংক্রান্ত? আসলে মিডিয়াতে যখন আমরা যাই আর কি, তখন যে ধরনের কোয়েশ্চেন করা হয় বা বিরোধী পক্ষ যে ধরনের কোয়েশ্চেন করে, পলিটিক্যাল রেটরিকের কোয়েশ্চেন করে, সেগুলো আসলে আমার কাছে খুব বেশি ফ্রুটফুল আলাপ মনে হয় না। আমরা জানি, আপনিও জানেন হয়তো, যে শিবিরে যে কারোর সাথে গেলেই আপনি টকশোতে বসবেন, আপনি মানে হাতে গুনে বলে দিতে পারবেন যে সে তাকে কি কি কোয়েশ্চেন করবে, কি কি বলে তাকে গালি দিবে, কি কি বলে তাকে আটকাবে, এটা আপনি বলে দিতে পারবেন। ফলে টকশোর আলাপ অনেক সময় বা মিডিয়ার আলাপ অনেক সময় আমার কাছে খুব বেশি ফলপ্রসূ মনে হয় না, কারণ ঘুরে ফিরে একই কথা বারবার বলা হচ্ছে। ফলে মিডিয়ার আলাপ খুবই সীমিত আমার কাছে যেটা মনে হয়েছে। বাট পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেটা মানে আমার কাছে খুবই আনন্দদায়ক মনে হয়েছে, যে আগে এক সময় হচ্ছে আমরা পাবলিকলি অনেক কাজ করতে পারতাম না। যেমন হয়তো আমার আশেপাশে যারা আছে,
আমার সার্কেল, বন্ধুদের সার্কেল বা ফ্রেন্ডদের সার্কেল বা ক্লাসে যারা আছে আমার ডিপার্টমেন্ট, তারা হয়তো জানে যে আমি শিবির করি, ফলে তাদের সাথে আমার এক ধরনের ডিসকাশন হইতো। কিন্তু পাবলিক ডিসকাশন, যারা আমাকে কাছ থেকে চিনে না, দূর থেকে চিনে, তাদের সাথে আমার ডিসকাশন করার সুযোগ ছিল না। কিন্তু 5ই আগস্টের পর থেকে মানে ওই ধরনের ডিসকাশনে আমরা যেতে পারছি। একসময় মানুষ, আমরা জানি যে অতীতে শিবিরকে হচ্ছে মানে একটা দানবীয় আকার ধারণ করে, মানে শিবির মানেই হচ্ছে রক কাটে, শিবির মানেই হচ্ছে সন্ত্রাসী জঙ্গি। হাসিনা যেই ট্যাগের রাজনীতি করেছে এবং ওয়ান কাইন্ড অফ ওই যেটাকে নেক্রোপলিটিক্স বলে, রাশের রাজনীতি, তার শিবির মানে সে কিলেবল, শিবির মানেই তারে মারা যায়। না, আবরার ফাহাদ যখন তাকে হত্যা করা হয়, শাহাদাত বরণ করেন তিনি, মানে তখনও তার বাবাকে আমরা শুনেছি যে বিচার চাওয়ার জন্য তাকে এই কথা বলতে হইতেছে শিবির না, সে শিবির করে, যদি শিবির করতোই সো হোয়াট, মানে এই যে কিলেবল বডি বানানো এখনো তো হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে শিবির তার কমিটি প্রকাশ করছে না, যে কারণে আসলে অন্য ছাত্ররাও এটার ভিকটিম হচ্ছে। তো এই বিষয়গুলো তো আমরা আসলে দেখতে পাচ্ছি। এইটা আমার কাছে মনে হয় যে অনেকেই হচ্ছে কিছু কিছু লোক এই যে পলিটিক্যাল মানে ফায়দা হাসিল করার জন্য, এবং মাঝে মাঝে আমরা খুবই আশ্চর্য হই যে যারা একসময় হচ্ছে ফেসিবাদ বিরোধী রাজনীতি করতো, হাসিনা বিরোধী রাজনীতি করতো, তারা আজকে মানে হাসিনা যে ভাষায় কথা বলছে ঠিক একই ভাষায় কথা বলছেন, হাসিনা যে নেরেটিভে কথা বলছে একই নেরেটিভে কথা বলতেছেন, এবং তারা হচ্ছে যেই চেতনা বিক্রি করে হাসিনা রাজনীতি করতো একই চেতনা বিক্রি করে তারা আজকে রাজনীতি করতে চাচ্ছেন। আমার কাছে মনে হয় না যে তারা এটা তাদের রাজনীতির জন্য খুব ভালো কিছু হবে, কারণ যেই চেতনা বিক্রি করে হাসিনা রাজনীতি করতো, ইসলাম বিদ্বেষ প্রচার করে, বাঙালি জাতীয়তাবাদ প্রচার করে, এইটার আসলে একমাত্র মালিকানা আওয়ামী লীগেরই, এটার একমাত্র মালিকানা হাসিনারই। সুতরাং হাসিনা ছাড়া এটার কেউ মানে ইউটিলাইজেশন করতে পারবে না। ফলে হাসিনার এই রাজনীতি হাসিনা করেই টিকতে পারে নাই। সুতরাং এই ধার করা রাজনীতি যদি অন্য কেউ করতে চায়, তার পরিণতি আমার কাছে মনে হয় না খুব বেশি ভালো। আমরা মনে করি যে 5ই আগস্টের পরে যে রাজনৈতিক পরিবেশ আছে, একে প্রত্যেকের নিজস্ব রাজনীতি করা উচিত। ছাত্র শিবির তার জায়গা থেকে যে প্রপোজাল আছে ছাত্ররা সেটা ছাত্রদের কাছে পেশ করবে, আমরা আমাদের কথা বলবো, তারা তাদের কথা বলবে, কিন্তু হাসিনা স্টাইলে রাজনীতি করা কারোই উচিত না আমি মনে করি। সম্প্রতি সবচেয়ে বেশি আলোচিত যে একটা ইলেকশন হলো সেটা হচ্ছে ডাকসু ইলেকশন। আমরা দেখি একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে ধরে শহর লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষের খুব কনসার্ন ছিলেন, এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেটি বিজয়ী হয়েছে এবং অধিকাংশ যে মেম্বার বিজয়ী হয়েছে। আপনি সেখানে একজন প্রার্থী ছিলেন, তো আপনি গবেষণা বিষয়ক সম্পাদক পদে লড়েছেন এবং 7,000+ ভোট পেয়েছেন। তারপরে আপনি আসলে আমরা ফেল বলবো না যে আপনি পাশ করতে পারেননি, তো সে জায়গায় আপনার অনুভূতি আসলে কি? প্রথমত ডাকসু নির্বাচন আমাদের জন্য একটা মানে অভূতপূর্ব মানে অনুভূতি ছিল, বিশেষ করে আমরা যারা শিবির করি ছোটোবেলা থেকে, এবং বিশেষ করে মানে ডাকসু নির্বাচন মানে আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এবং মানে শিবির তার ফুল প্যানেল অধিকাংশ প্যানেলে জিতেছে, এর চাইতে আনন্দের বিষয়। এবং এইটা আসলে অনেক মানুষের আবেগের সাথেও জড়িত, বিশেষ করে 17 বছর যারা নির্যাতিত হয়েছেন। আমি মনে করি না যে ধরেন শুধুমাত্র আমরা এই প্যানেলে যারা কাজ করেছি তাদের কারণেই হচ্ছে আমরা জিতে এসেছি, এই জায়গায় বহু মানুষের দোয়া ছিল। 17 বছর যে সমস্ত ভাইরা নির্যাতিত হয়েছেন তাদের যে আত্মত্যাগ, এরকম বহু ভাই ছিল। আমরা যে তিনি হলে থাকতে পারেন নাই, তাকে 3 তলা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, ছাত্রলীগ তাকে পিটাচ্ছে, পিটায় যখন তিনি পানি চাচ্ছেন তাকে বলা হচ্ছে তুই শিবির করস, তোর পানি খাওয়া দরকার নেই, তুই প্রস্রাব খা। এরকম বহু নির্যাতনের ঘটনা আছে। তাদের যে ত্যাগ এবং কুরবানির প্রতিদান মনে করি হচ্ছে এই ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে আমি যেটা আমার কাছে যেটা অনুভূতি, আমরা অতীতে নানা কারণে পাবলিক এঙ্গেজমেন্টে আমরা যেতে পারিনি, বিশেষ করে শিবির তার জায়গা থেকে, কিন্তু ডাকসু নির্বাচন আমাদেরকে ওই সুযোগটা করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে যাওয়া যে শিবির মানে এই, শিবির মানে এই না। আমরা 17 বছর মিডিয়াতে প্রচার করা হয়েছে যে শিবির মানে এই, শিবির মানে এই। এখন যে ছেলেটা বা যে মেয়েটা শিবির কখনো দেখে নাই, তার সার্কেলে কখনো শিবির ছিল না, ধরেন যার সার্কেলে শিবির ছিল তো সে বুঝতে পারতো শিবির এরকম, কিন্তু ঢাকায় মধ্যবিত্ত শ্রেণীর বহু মানুষ জীবনে শিবির দেখে নাই, বহু ছেলে মেয়ে সে শিবির দেখে নাই, সে মিডিয়াতে শিবির দেখছে, বাস্তবে শিবির কেমন হয় সেটা আসলে দেখে নাই। বরং এই নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একবারে উচ্চবিত্ত শ্রেণী থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণী এবং বিভিন্ন ধরনের ছেলেমেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, প্রত্যেকের কাছে শিবির কেমন এটা আমরা পৌঁছে দিতে পারছি। এবং তারা যখন দেখতে পাচ্ছে যে শিবির বলতে এতদিন যা কিছু সে শুনেছে, এখন সে দেখতে পাচ্ছে শিবির মানে ওই ক্লাসের সবচেয়ে ভালো ছেলেটা, শিবির মানে হচ্ছে আন্দোলনে অ্যাক্টিভ থাকা ছেলেটা, শিবির মানে হচ্ছে যে সবার সহযোগিতা করে ওই ছেলেটা,
ফলে তার পারসেপশন চেঞ্জ হয়ে গেছে, শিবির মানে ভালো। মানে ডাকসু ইলেকশনের আগে এক ধরনের ন্যারেটিভ ছিল বা একজনের ক্যালকুলেশন ছিল, মানুষ দেখানোর চেষ্টা করেছে, বিশেষ করে মাইনরিটি কার্ড এবং ফিমেল কার্ড খেলার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে বলা হতো যে শিবির কোনো ভোটেই পাবে না এবং তারা মাঠে মারা যাবে, এইরকম একটা মানে পারসেপশন তৈরি করার চেষ্টা করা হয়েছে। ধরেন 5ই আগস্টের পর থেকে এই পারসেপশনটা আস্তে আস্তে করে চেঞ্জ হওয়া শুরু করেছে আর কি। এবং ডাকসু নির্বাচনের আগে যদিও তারা এটা কৃত্রিমভাবে পারসেপশন নতুন করে ক্রিয়েট করার চেষ্টা করেছে যে শিবির এদের ভোট পাবে না, ওদের ভোট পাবে না। এবং আমরা দেখেছি ডাকসু নির্বাচন যখন চলছিল যে বহু প্যানেল, বহু প্রার্থী তারা নিজেদেরকে কেন ভোট দেওয়া উচিত, আমাকে কেন ভোট দেবে, আমার প্যানেলকে কেন ভোট দেবে, আমরা কি করতে চাই, এইটার চাইতে বেশি তারা প্রচারণা করছে শিবির এটা করে, শিবির মুক্তিযুদ্ধ বিরোধী, শিবির নারী হ্যারাস করে এবং নানা ধরনের ঘটনা নিয়ে তিলকে তাল বানানো এবং লিটারেলি মানে শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি আমরা দেখেছি। কিন্তু মানে আল্লাহর রহমতে সব কিছু বুমেরাং হয়েছে এবং শিক্ষার্থীরা মানে শিবিরকে, প্যানেলকে গ্রহণ করেছে। এবং আমি মনে করি আগামী 1 বছর হচ্ছে শিবিরের কাজ করা, শিবির বলবো না, ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন শিবিরের প্রার্থীরা, তাদের আগামী বছর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেওয়ার সময় এবং সেই জায়গা থেকে তারা কাজ করবেন। সুতরাং সেই জায়গা থেকে আমার হারানোর কিছু নেই, বরং আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আপনার রেজাল্ট ঘোষণার পরে আমাদের ডাকসুর যে ভিপি সাদিক কায়েম ভাইয়ের আপনার প্রতি কি ধরনের প্রতিক্রিয়া ছিল, আপনার কি বলেছিল মনে আছে? স্পেসিফিক সাদিক ভাই কি বলছে, সাদিক ভাইয়ের সাথে আমি ওদিন দুপুরে দেখা করি। আচ্ছা, মানে ওই কি বলে যে রেজাল্ট ঘোষণা হয়, স্পেসিফিক ভাইয়ের সাথে কোলাকুলি করলাম, ভাইকে অভিনন্দন জানালাম, ভাই আমাকে অভিনন্দন জানাইলো। আচ্ছা আচ্ছা। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে অবশ্য আমার কিছু কিছু ছোট ভাই বলছে ভাই আপনি হাসছেন সেটাই ভালো হয়েছে, তাই আপনি আপনার কাজ করে যেতে পারবেন। বাট আমি মনে করি না যে ধরেন ছাত্র শিবির তার জায়গা থেকে আগে যে কাজগুলো করতো, সেটা স্কিল ডেভেলপমেন্টের কাজ বলি, একাডেমিয়ার কাজ বলি, ছাত্র শিবির হচ্ছে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করে শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য, সেই কাজ শিবিরের জায়গা থেকে তো শিবির করে যাবেই। আর ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের যেই মানে বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি সেটা ব্যবহার করে কাজ করে যাবেন। আমি মনে করি না আমি আগে যেই কাজ করতাম শিক্ষার্থীদের জন্য যা কাজ করা বা পার্সোনাল পরিসরে যে ইন্টেলেকচুয়ালিটির জায়গায় বিভিন্ন ধরনের পাঠ্যক্র আয়োজন করা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আমার সেই কাজ থেমে যাবে এবং আমি আমার কাজ আগেও করেছি, এখনো করে যাব আর কি। তার মানে যে আপনার প্রতিদ্বন্দ্বী যে পাশ করেছে আপনি তাকে বিভিন্নভাবে হেল্প করতে এবং সহযোগিতা করতে প্রস্তুত আছেন, তাই তো? সবাইকে সহযোগিতা করতে শিবির তার জায়গা থেকে প্রস্তুত আছে। আচ্ছা, আপনি ব্যক্তিগত জায়গা থেকে? ব্যক্তিগত জায়গা থেকে প্রস্তুত আছি। তার মানে হচ্ছে আপনাদের এখনকার শিক্ষার্থীদের যেই প্রত্যাশা ডাকসুর বর্তমান যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে, সেটা আপনার দৃষ্টিতে সেটা পূরণ করতে গেলে কি ধরনের বাধা বা চ্যালেঞ্জ আপনি দেখছেন আসলে সামনে? আমরা দেখছি যে সামান্য একটা এসি মানে ইনস্টল করা নিয়েও বিভিন্ন ধরনের নেগেটিভ প্রচারণা হচ্ছে, তারপরে যা কিছুই হয় মানে একটা অংশ আসলে মেনে নিতে পারছে না এবং ভালোর মধ্যেও মন্দ খুঁজার একটা চেষ্টা অব্যাহত আছে। এইটা দেখেন, প্রথমত হচ্ছে এটা নির্বাচনের পর থেকেই শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে এখন এই নির্বাচনে হিউজ পরিমাণে শিক্ষার্থীরা ভোট দিয়েছে এবং আমি আমার জীবনে প্রথম ভোট দিয়েছি। আমার 25 বছর বয়সে আমি ভোট দিতে পারিনি কোনো ইলেকশনে, মানে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে কোনো নির্বাচনে ভোট দেই নাই বা দেওয়ার ইচ্ছাও জাগে নাই। এই নির্বাচনে আমি ভোট দিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার মনে হয় অধিকাংশ শিক্ষার্থী তার প্রথম ভোট দিয়েছেন এবং হিউজ পরিমাণে ছেলেমেয়েরা ভোট দিয়েছে। তারা যখন ভোট দিয়ে কাউকে নির্বাচিত করছে, আমরা দেখতে পাচ্ছি তাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে হচ্ছে কিছু কিছু মহল তারা নানা ধরনের এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই সেটা হালে পানি পাচ্ছে না এই কারণে, কারণ প্রত্যেকজন শিক্ষার্থী জানে আমি ভোট দিছি, রাইট, আমি ভোট দিয়ে নির্বাচন করেছি। সুতরাং এই জায়গায় এখন যারা এই ধরনের রাজনীতি করছে তাদের এটা রাজনীতি, কিন্তু আমার কাছে মনে হয় না শিক্ষার্থীদের কাছে এটা হালে পানি পাবে। বরং শিবিরের এই জায়গায় চ্যালেঞ্জ হচ্ছে তারা নিজস্ব রাজনীতি করে যাওয়া এবং হচ্ছে ডাকসুতে যারা বিজয়ী হয়েছে তাদের কাজ হচ্ছে তাদের সর্বোচ্চটা দিয়ে ছাত্রদের জন্য কাজ করা। এইটা যদি তারা নিজেদের ব্যাপারে সৎ থাকতে পারেন, আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীদের জন্য তাদের সর্বোচ্চটাই তারা করতে পারবেন। পরের বছর যদি নির্বাচন করার সুযোগ থাকে আপনার, তাহলে আপনি করবেন নাকি নিজের থেকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কম? না, আমাদের যে সংগঠন ছাত্র শিবির, আমাদের সব কিছুই হচ্ছে কালেকটিভ সিদ্ধান্ত। সুতরাং এই জায়গায় পরের বছর ডাকসু হলে কখন হবে, সেই বছর ছাত্র শিবির কীভাবে নির্বাচন করবে, এটা তো পুরাটাই পরের বছর নির্বাচনের উপর নির্ভর করছে। তার মানে সংগঠনের সিদ্ধান্তটাই আমাদের সমস্ত সিদ্ধান্তই আসলে কালেকটিভ সিদ্ধান্ত। তো ডাকসু নিয়ে আমরা সারা
বাংলাদেশে এক ধরনের ক্রেজ বলা যেতে পারে আসলে দেখেছে, এবং এটার একটা প্রভাব আমরা অন্য অন্য যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্য যেই ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে যাচ্ছে এগুলোতে দেখতে পাচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সামনের জাতীয় নির্বাচনে এটার একটা বড় প্রভাব পড়বে। আপনার কি মনে হয়? এটা তো অবশ্যই প্রভাব পড়বে। প্রথমত হচ্ছে, যদিও এটা হওয়া উচিত ছিল না যে একটা ছাত্র সংসদ নির্বাচন মানে গোটা দেশকে, মানে দেশ এটা নিয়ে থাকবে, কিন্তু এটা হচ্ছে কেন? এটা নানাবিধ কারণ আছে। প্রথমত হচ্ছে, বাংলাদেশের রাজনীতি আমরা চাই বা না চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এবং এটা অতীতেও হয়ে আসছে। ফলে স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এর দিকে সারা দেশের মানুষ তাকিয়ে থাকবে এবং থেকেছেও। দ্বিতীয়ত হচ্ছে, দীর্ঘদিন পর পর ডাকসু হয়, ফলে ডাকসু যদি নিয়মিত হইতো তখন মানে ওই ক্রেজটা আরেকটু কমে যেত। বরং ছাত্রদের এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এতে ইনভলভ হয়, কারণ তারা মনে করে এটা হচ্ছে নির্বাচনের, মানে জাতীয় নির্বাচনের পূর্বে একটা প্রস্তুতি ম্যাচের মতো। ফলে প্রত্যেকটার পলিটিক্যাল পার্টি এতে ইনভলভ হয়, বাস্তবতা এটা। কিন্তু ডাকসু কখন হচ্ছে ছাত্রদের জন্য আরও ফলপ্রসূ হবে? যখন প্রত্যেক বছর ডাকসু হবে। তখন যে সমস্ত ক্ষমতাসীন দল, আমরা দেখেছি ক্ষমতাসীন দলই মূলত হচ্ছে ডাকসুকে বন্ধ করে রাখে, কারণ তারা চায় না ক্যাম্পাসে, এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে ক্যাম্পাসে সাধারণত ক্ষমতাসীনদের ছাত্র দল, মানে ছাত্র যে সংগঠন, এটা কখনো জিততে পারে না। এমনকি হচ্ছে ৭১-এর আগেও জিততো ছাত্রলীগ, কিন্তু ৭১-এর পরে কিন্তু ছাত্রলীগ জিততে পারেনি। ৭১-এর পরে জিতা শুরু করলো ছাত্র ইউনিয়ন। ফলে ক্ষমতাসীন পার্টি কখনোই ছাত্র সংসদ নির্বাচনে জিততে পারে না অধিকাংশ ক্ষেত্রে। আর তারা চায় না যে ছাত্র সংসদের মধ্য দিয়ে একটা বয়েস সবসময় প্রশাসনের বিরুদ্ধে থাকুক। ফলে তারা প্রায় সময় হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনকে ৯০-এর পরে ইলেকশন ২৮ বছর বন্ধ ছিল। তারপরে হাসিনা একবার নির্বাচন দিছে, তাও কারচুপি নির্বাচন। ফলে নির্বাচন প্রত্যেক বছর ডাকসু হওয়াটা এটা ছাত্রদের অধিকারের জন্য খুবই ভালো। এবং প্রত্যেক বছর যদি ডাকসু হয়, তাহলে যারা হচ্ছে একসময় ধরেন আধিপত্যের রাজনীতি করতো, পেশি শক্তির রাজনীতি করতো, তারা চাইলেও সেটা করতে পারবে না। ফলে ডাকসু প্রত্যেক বছর হওয়াটাই হচ্ছে ছাত্রদের জন্য সবচেয়ে ভালো। ডাকসু কেন্দ্রিক আপনার পাওয়া না পাওয়ার অনেকগুলো আলোচনায় আছে। এর মধ্যে একটা হচ্ছে, আপনাকে আমরা ফেসবুকে মাঝখানে পাচ্ছিলাম না, ফেসবুক আইডি। এই সমস্যাটা আসলে কি এখনও কন্টিনিউ করছে কিনা, বা অনেকেরই ফেসবুক আইডিতে সমস্যা হচ্ছিল? আপনার ফেসবুক আইডির কী অবস্থা? প্রথমত হচ্ছে, আমার ফেসবুক আইডি হচ্ছে মানে তথাকথিত সাইবার অ্যাটাক করে, বট অ্যাটাক করে আমার আইডি হচ্ছে ডাকসু নির্বাচনের আগের দিনই হচ্ছে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমি এখনও আইডি পুনরুদ্ধার করতে পারি নাই। ফলে আমার আইডি হারিয়েই গিয়েছে আর কি। আইডি আমি ২০১৬ সাল থেকে ইউজ করি, ফলে এই আইডির সাথে খুব স্মৃতি থাকে। ফলে আমার আইডি আসলে আমি পুরাতন যে আইডি, যার মাধ্যমে অনেকের সাথে কানেক্টেড ছিলাম, সেটা এখন আর নাই। ডাকসু নির্বাচনের আগে আমরা দেখেছি প্রায় আমাদের প্যানেলের অনেকের আইডির উপর হচ্ছে ক্রমাগতভাবে সাইবার অ্যাটাক চলছে। আমাদের ভিপি যিনি সাদিক ক্যাম্প ভাই, তার আইডির উপর ক্রমাগত সাইবার অ্যাটাক চলেছে। ফলে এটা একটা সংঘবদ্ধ মহল করেছে, তারা এই ধরনের অস্ত্রকে বেছে নিয়েছে। আশা করি এটা বাট আমার কাছে মনে হয় যে সাইবার অ্যাটাকের মধ্যে দিয়ে আইডি শেষ করে দিলে তো কারো কথা বলা বন্ধ থাকবে না। না, সেটাই তো। আমরা যদি এখন আপনার সংগঠন হিসেবে শিবির বা সাদিক ক্যাম্প, ওনাদের তো আন্দোলনে, বিশেষ করে জুলাই আন্দোলনে একটা বড় ভূমিকা ছিল। তো আপনার ব্যক্তিগত কোনো স্মৃতি আছে কিনা জুলাই আন্দোলন নিয়ে? আপনার স্মৃতি? দেখেন, জুলাই গণঅভ্যুত্থান তো এটা হচ্ছে মানে আমাদের জীবনের যদি কোনো সেরা স্মৃতি থাকে, সেই সেরা স্মৃতি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থান তো লিটারেলি আমাদের এই প্রজন্মের সেরা স্মৃতি আমি বলবো একবারে। এবং মানে আমাদের চোখের সামনে যে আমরা দেখে বড় হয়েছি, আমাদেরকে ক্লাস 5 থেকে শেখ মুজিবকে জাতির পিতা শেখানো হইতো, মানে হাসিনার উন্নয়নের গল্প ক্লাসে পড়ানো হইতো, বাইরে পড়ানো হইতো, টিভিতে দেখানো হইতো। আমরা সেইভাবে বড় হয়েছি। কিন্তু সেই বড় হওয়ার পরেও মানে সাংগঠনিক ওরিয়েন্টেশন বলি বা আমরা যেই ধরনের সার্কেলের মধ্য দিয়ে বড় হয়েছি, হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের যে তামান্না বজায় রাখা, এবং হাসিনা যেই ধরনের ন্যারেটিভের উপর রাজনীতি করে, সেই রাজনীতিকে ভেঙে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর থেকে কাজ করা ইন্টেলেকচুয়ালি। ফলে হাসিনাকে পলিটিক্যালি তাড়ানো, এটা তো আমাদের স্বপ্ন ছিল। যেই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে নানা ধরনের ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিজম করতাম, লেখালেখি করতাম। ফলে যখন মাঠে সরাসরি ভূমিকা রাখার সুযোগ আসলো মানে গণঅভ্যুত্থানের, তখন তো মাঠে এটা আমাদের লালিত স্বপ্ন। বেশ কিছু স্মৃতি আছে, দুই একটা স্মৃতির কথা বলি। প্রথমত হচ্ছে আন্দোলনের সবচেয়ে যখন টার্নিং পয়েন্ট, বিশেষ করে যখন আমাদের বোনদের উপর ছাত্রলীগ নির্যাতন করলো,
এরপরে তো আন্দোলন একটি মানে মানে ভিন্ন phase এ চলে ভিন্ন গেল। মোড় নিল। তখন হচ্ছে ওই দিন চাংখারপোল মোড়ে এবং শহীদ মিনারে, চাংখারপোল মোড়ে মোটামুটি ওই হল থেকে ছাত্রলীগ তাড়ানো। আমরা হচ্ছে আমি তখন হলে থাকতাম না, যেহেতু বাইরে থাকতাম, বাইরে থেকে এসে প্রত্যেকদিন ক্যাম্পাসে আন্দোলনে যোগ দিতাম। এবং চাংখারপোল মোড়ে আমার একদিন মনে আছে, আমার খুবই জ্বর ছিল, আমার বন্ধু মারুফ আমার সাথে ছিল। সে আমার বলতেছে তুমি চলে আসছো কেন, তুমি তো হচ্ছে বাসায় থাকা উচিত তোমার। আমার মাইসথেনিয়া সমস্যা ছিল, মাইসথেনিয়াতে হচ্ছে আমার নার্ভগুলো দুর্বল হয়ে যায়। মারুফ আমার বাসায় পাঠিয়ে দিতে চাইছে, কিন্তু যাই হোক আমি ওদিনও ছিলাম। আর তারপরে আমি ছিলাম বেসিক্যালি আজিমপুরে থাকতাম। সেই জায়গা থেকে প্রত্যেকদিন ক্যাম্পাসে এসে আন্দোলনে সামিল হওয়া। মাঝখানে একদিন সম্ভবত শুক্রবার, 18 বা 19 তারিখ হবে আমি যদি ভুল না করি, একদিন আমরা জুমার নামাজ পড়ে হচ্ছে আমি, মারুফ, তারপরে হচ্ছে এনসিবির বর্তমান নেতা মোল্লা ফারুক ভাই, আর আমরা 6 জন ছিলাম। তারপরে ডাকসুর বর্তমান কার্যনির্বাহী সদস্য আনাস, আমরা 6 জন চিন্তা করলাম নামাজ পড়ে আমরা ইয়েতে যাব, হাইকোর্টের সামনে যাব, ওদিকে আন্দোলন চলতেছে। তারপরে হচ্ছে আমরা 3টা রিক্সায় উঠলাম আর কি। আমাদের আরেকটু সচেতনভাবে যাওয়া উচিত ছিল, কারণ তখনও শাহবাগ মোড় ছাত্রলীগের দখলে, তারা ওই জায়গায় বসে রাস্তায় যাকে তাই মারধর করতেছে। ওই জায়গায় গিয়ে হচ্ছে মোল্লা ভাই আর হচ্ছে মারুফ একসাথে একই রিক্সা ছিল, সে মারুফ আর মোল্লা ভাই ভালো মার খায়। আমরা একটু কোনো রকম বেঁচে আসি এই জন্য যে তাদের রিক্সাটা সামনে ছিল, শাহবাগ মোড় পার হইছে, আমাদের রিক্সাটা হচ্ছে পিছনে ছিল। তখন তো ওই জায়গায় আসলে আমরা একা হাতে গিয়ে তাদেরকে বাঁচাতে পারবো না, বরং আমি হচ্ছে এগিয়ে হচ্ছে ফরাদ ভাইকে এবং আশিক ভাইকে, কাজী আশিক ভাই বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাংগঠনিক সম্পাদক, তাদেরকে জানাই যে মারুফ হচ্ছে এই অবস্থা, মারুফ এটা কিছু করা যায় কিনা দেখেন। তখন মারুফ কতক্ষণ পরে হচ্ছে তার ফোন টোন সব রেখে দেয়, হচ্ছে মাইকটার খেয়ে ফিরে আসে আর কি। আর আজিমপুরে হচ্ছে খুবই ভয়াবহ অবস্থা ছিল, এবং প্রত্যেক দিন মসজিদ আজিমপুর কলোনিতে হচ্ছে একজন মারা যায়, একটা ছোট ছেলেও মারা যায়, 8 বছর, ক্লাস 8-এ পড়ে সম্ভবত। ফলে আজিমপুরের অবস্থা খুবই ভয়াবহ ছিল, ওদিকে মারামারি হইতো প্রচুর দিন। একদিন আমাকে হচ্ছে ফরহাদ ভাই দায়িত্ব দিলেন ফোন করে কিছু ফোন এবং সিম ম্যানেজ করার জন্য, কারণ তখন তো হচ্ছে বিভিন্ন জায়গায় অফলাইনে বাটন ফোন করার জন্য। তখন অলরেডি হচ্ছে সেনাবাহিনী কারফিউ দিয়ে দিছে। রাতে হচ্ছে তখন আমি সিম কিনতে যাব, আমি ফোন দিলাম হচ্ছে ইমরানকে, ইমরান হচ্ছে আপনার সূর্য সেন হলের ইমরানকে ফোন দিলাম, তুমি আসো, আমাদেরকে হচ্ছে কিছু সিম কিনতে হবে আর কিছু ফোন কিনতে হবে। এখন দোকানপাটও বন্ধ, আবার দোকানপাটও কেনা যাচ্ছে না। আবার কতক্ষণ পরে সেনাবাহিনী দোকান কিছু যখন যেগুলো খোলা সেগুলো চেষ্টা করছে, মানে শাটার অর্ধেক নামানো থাকে, সেনাবাহিনী আসলেই হচ্ছে বাকিটা নামিয়ে দেয়। তখন আবার এক দোকান থেকে আমি 4-5টা ফোন একসাথে কিনতে পারছি না, স্বাভাবিকভাবে সন্দেহ জাগবে, মানে এক দোকান থেকে। পরে আমরা ওদিন রাতে হচ্ছে মাগরিবের পর থেকে 2-3 দোকান ঘুরে হচ্ছে বেশ কিছু বাটন ফোন কিনলাম। পরে সিম আবার পাওয়া যাচ্ছে না, কারণ তখন নেট বন্ধ করে দিছে, সিম যে রেজিস্ট্রেশন করে কিনা হবে, পুরাতন সিম কিনবো, সিমও আমি কিনতে পারছি না। তখন আমি, কারণ সিম লাগবে, সিম ছাড়া তো আমি বাটন ফোন ইউজ করতে পারবো না, কারণ আমি আমার পুরাতন একটা সিম ছিল যেটা আমি মাঝে মাঝে ইউজ করতাম, ওইটা কালেক্ট করলাম। যেমন আমি ডাকসুর বর্তমান কার্যনির্বাহী সদস্য রায়হান ভাই, তার কাছ থেকে একটা সিম নিলাম, অনেকজনের কাছ থেকে যোগাযোগ করে আমি 4-5টা সিম কালেক্ট করলাম। তারপরে হচ্ছে সিমগুলো পৌঁছে দিলাম। কিন্তু ওদিন হচ্ছে যখন সিম, তখন ভালোই দৌড়ানি খেতে হয়েছে, একবার সেনাবাহিনী আসে, একবার দোকানপাট বন্ধ হয়ে যায়। আজিমপুর তো হচ্ছে হাজী সেলিমের এলাকা, মাঝখানে আজিমপুরে দিনের বেলাগুলো আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো ছিল, কারণ দিনের বেলা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়াতে যে আমরা মানে এটা ওয়ান কাইন্ড অফ আমরা উদযাপনই করতাম। আসলে তখন আমাদের কারোর মধ্যে আসলে মরণের ভয় ছিল না, এবং লিটারেলি মানে বিশেষ করে যখন প্রথম থেকে সারা দেশে আবু সাঈদ শহীদ হলো, মুগ্ধ শহীদ হলো, এইটা আমাদের চেতনাকে আসলে নাড়া দিয়ে গেছে। আমাকে সবচেয়ে বিশেষভাবে যে নাড়া দিচ্ছে সেটা হচ্ছে যখন উত্তরায় শহীদ শাকিল পারভেজ সে শাহাদাত বরণ করে, কারণ সে এবং আমি একই এলাকায় বড় হয়েছি এবং একই সাথে টঙ্গী থানা পূর্বে আমরা কাজ করতাম, সে আমার এক বেদ জুনিয়র ছিল, তার সাথে আমার অসংখ্য স্মৃতি ছিল। মানে তার শাহাদাতের ঘটনা আমি আসলে নিতে পারছিলাম না, মানে ওদিন সারা রাত আমি কান্না করছি, মানে তার শাহাদাতের কথা এখনও মনে হলে আমার মানে লিটারেলি শরীর কাটা দিয়ে ওঠে। মানে তার শাহাদাত মানে আমাকে অন্যভাবে নাড়া দেয়, কারণ আমরা শাহাদাত স্বাভাবিকভাবে মানুষকে নাড়া দেয়, কিন্তু যখন আপনার কাছের ছোট ভাইটা মারা যায় এটা আপনি ভিন্নভাবে নিতে পারবেন। ফলে তখন আসলে মানে অন্য ধরনের পরিবেশ ছিল। দিনের বেলা আমাদের ভালোই যাইতো, কিন্তু রাতের বেলা হচ্ছে একটু সমস্যা ছিল, কারণ প্রত্যেকটা বাসায় তখন চলতো, রাতের বেলাটা বেশি সংকটজনক ছিল। আর আমি যেই বাসায় থাকতাম, আবার তখন তো শিবির হওয়া লাগবে না, তখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া মানেই হচ্ছে ধরে নিত। আর আমার বাসায় প্রচুর পরিমাণে বই ছিল,
তথাকথিত শিবিরের বই যেগুলাকে তারা বলে, একসময় এগুলাকে জঙ্গি বই বানায় তারা ইয়ে করতো। ফলে রাতের বেলাটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। তাও আমাদের একবারে পাশের বাসায় রেড হয়েছে, কিন্তু কোনো কারণে হোক যাই হোক আমাদের বাসায় রেড হয় নাই রাতের বেলা। মাঝখানে রাতের বেলা একদিন হচ্ছে, বেশ কয়েকদিন হচ্ছে আমরা হাজি সেলিমের দৌড়ানি খাইছি। আমার হঠাৎ করে রাতের বেলায় মানে কয়েকদিন ধরে হচ্ছে দাঁতে সমস্যা শুরু হলো, প্রচণ্ড দাঁতে ব্যথা। দাঁতে ব্যথা মানে তো সারা মাথা ব্যথা। আমরা একটা ডাক্তার ছিল, ডাক্তার দেখাতে বের হয়েছি। তখন হচ্ছে কতক্ষণ পরপর হাজি সেলিম আসে, হাজি সেলিমের লোকদেরকে ইয়ে করে। ফলে একদিন ডাক্তার দেখাতে গিয়ে একটু দৌড়ানি খাইছিলাম। তারপরে 28 তারিখে হচ্ছে আমি টঙ্গীতে যাই আর কি। টঙ্গীতে যাই, তারপরে আবার 2 তারিখ আমি হচ্ছে ঢাকায় ফিরে আসি। 2 তারিখ ফিরে আসি, কারণ তখনও তো আন্দোলন চলছিল এবং এক দফা হওয়ার কথা চলতেছে। আমি চিন্তা করলাম যে এক দফা তখন মোটামুটি পরিবেশ হয়ে গেছে, মানে এক দফা ঘোষণা করার আগেই হাসিনা যা যা করেছে, মানে 9 দফা দেওয়া হলো প্রথমে। 9 দফার প্রথম যে দফা, মানে হাসিনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, এবং আমরা দেখেছি মানে যখন 9 দফা দেওয়া হয়েছে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। প্রত্যেকদিন সকালবেলা হচ্ছে তখন তো মানে ইয়ে ছিল না, মিডিয়া ছিল না, মানে ইন্টারনেট ছিল না। আমরা পত্রিকাগুলো দেখতাম যে আমরা জানি যে 9 দফা পাঠানো হয়েছে ইতিমধ্যেই, কিন্তু 2-1টা পত্রিকা ছাড়া আমরা কোনো পত্রিকায় 9 দফা দেখতাম না, 8 দফা দেখতাম। এবং অনেক সমন্বয়কের ব্যাপারে আমরা কথাবার্তা শুনছিলাম। ফলে মানে খুবই একটা টেন্স মুহূর্ত গেছে। ফলে এক দফা তখন আসলে ঘোষণা করার কোনো বাকি ছিল না। তারপরে এক দফা নাহিদ ইসলাম ঘোষণা করলেন এবং সারা বাংলাদেশে মানে যে জোয়ার তৈরি হলো। তারপরে এবং আমার মনে আছে যে 5ই আগস্টের ঘটনাটা একটু বলি। 5ই আগস্টের খুব ইন্টারেস্টিং। মানে আমরা আজিমপুর থেকে প্রথমে ক্যাম্পাসে ঢুকতে পারতেছিলাম না, তারপরে ঢুকছি এবং প্রথমে আমরা শাহবাগ চলে আসি। তখন আস্তে আস্তে মানুষ শাহবাগ আসছে। আমরা যখন হচ্ছে আজিমপুর ওই পলাশি দিয়ে ক্যাম্পাসে ঢুকি, আমার সাথে 2-3 জন ছিল, তখন হচ্ছে বিজিবি ছিল আর কি, বিজিবি বাস দিয়ে চলে যাচ্ছিল। তখন তারা হচ্ছে আমাদেরকে ওয়ান কাইন্ড অফ হাত দিয়ে একটা ইঙ্গিত করলেন। তখন আমরা 2 সেমিস্টার কিছুটা বুঝতে পারছি, মানে সকালবেলাও চাঙ্কারপোল এবং শহীদ মিনারে গোলাগুলি হয়েছে মেডিকেলের দিকে। ফলে আমরা কিছু একটা বুঝতে পারছি। আমরা ইয়েতে চলে আসি শাহবাগে প্রায় প্রথম দিকে আমরা চলে আসি। শাহবাগে চলে আসলে একটু পরে আমরা শুনলাম যে হাসিনা পালায়ে গেছে। তখন মানুষের যে উচ্ছ্বাস, আমরা তখন কি করলাম, আমাদের বেশ কয়েকজন ছিলেন, আমরা হচ্ছে শাহবাগে মানুষজন আসতেছে, আমরা ক্যাম্পাসে চলে গেলাম। ক্যাম্পাসে তখন তো পুরা খালি আর কি, পুরা ক্যাম্পাস, সবাই শাহবাগের দিকে আসতেছে। আমরা ক্যাম্পাসে গিয়ে লিটারেলি মনের আবেগ থেকে আমরা মন খুলে স্লোগান দিলাম অনেকক্ষণ। আমরা শিবিরের স্লোগান দিলাম, নারায়ে তাকবীর স্লোগান দিলাম, হাসিনার বিরুদ্ধে ক্যাম্পাসে স্লোগান দিলাম, শিবিরের স্লোগান দিলাম। আচ্ছা, তো এটা মানে আবেগের জায়গা ছিল, অনেক বছরের লালিত স্বপ্ন হয়তো। আমরা আপনার এখন আরেকটা বিষয় বাকি আছে যেটা নিয়ে আমরা আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে আপনার লেখালেখি জীবন, সেটা আসলে কিভাবে শুরু হয়, এখন পর্যন্ত কি ধরনের কাজ আপনি করেছেন আসলে? আমি লেখালেখি বেসিক্যালি যদি বলি, যে ধরনের লেখা, এটা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ে এসে আমি লেখালেখি বা অনুবাদ কাজ শুরু করি। এবং আমার বেসিক্যালি আগ্রহের জায়গা হচ্ছে, আমরা যদি ইসলামপন্থী লিটারেচার বলি, বিশেষ করে ইসলামপন্থী যে ক্লাসিক লিটারেচার, ইমাম হাসান আল বান্না থেকে শুরু করে, ইউসুফ আল কারদাবি থেকে শুরু করে, আমি মনে করি যে ইন্টেলেকচুয়ালি আমি হচ্ছে ইমাম হাসান আল বান্না, ইউসুফ আল কারদাবি এবং মাওলানা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত। ফলে এই জনরার কাজগুলোই আমি করি এবং আমার ভবিষ্যতে ইচ্ছা আছে আমি একাডেমিয়াতে এটা নিয়ে কাজ করতে চাই, উচ্চতর ডিগ্রি নিলে। এই জনরার কাজগুলোই আমি বেসিক্যালি অনুবাদ করি বা মৌলিক কাজ, এটাই আমার আগ্রহের জায়গা। আপনার অনুবাদ এখন পর্যন্ত কতগুলো অনুবাদ বের হয়েছে? 26-27টা হবে, স্পেসিফিক বলা একটু মুশকিল। 26-27টার মধ্যে আমরা জানি যে হাসান আল বান্নার উপর আপনার কাজ আছে, মাওলানা মওদুদী এবং ইউসুফ আল কারদাবি, এবং বিভিন্ন আঙ্গিকে আপনি কাজ করেছেন। তো আমরা যে স্পেসিফিক কয়েকটা বিষয়ে একটু জানতে চাই। একটা হচ্ছে যে আপনি মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির একটি হাকিমিয়াত দর্শন, যে এই দর্শন নিয়ে কাজ করেছেন। তো অনেক ক্ষেত্রে হাকিমিয়াত দর্শনটাকে খারেজিয়াতের সাথে একটা অ্যাফিলিয়েট করার চেষ্টা করে একটা গোষ্ঠী। তো সেই জায়গা থেকে হাকিমিয়াত দর্শন নিয়ে আপনার যেহেতু লেখা আছে, আপনি একটু বিষয়টা ক্লিয়ার করবেন কিনা? মাওলানা হাকিমিয়াত বলতে কি বুঝিয়েছেন, বা এটা মিস ইন্টারপ্রিটেশন মানুষ কিভাবে করে থাকে আসলে? প্রথমত হচ্ছে হাকিমিয়াত যে পলিটিক্যাল সভরেন্টির কথা মাওলানা বলছেন, মাওলানা নিজেই বলছেন, মাওলানাকেও একই প্রশ্ন করা হয়েছিল যে হাকিমিয়াতকে তো অনেকে খারেজিয়াত বলে, আপনি কি বলবেন? তখন মাওলানা হচ্ছে লিটারেলি উসুলের কিতাব থেকে কোট করছেন
এবং ইউসুফ আল কারদাবিও যখন মাওলানার হাকিমিয়াত নিয়ে লিখছেন, তিনি লিখছেন যে হাকিমিয়াতের এই ধারণা এটা মাওলানা বা সৈয়দ কুতুবের কোনো নতুন আইডিয়া না, বরং এটা ইসলামিক লিটারেচারে আগে থেকেও ছিল। আমরা দেখি উসুলুল ফিকের কিতাবগুলো যখন শুরু হয়, প্রত্যেকটা উসুলুল ফিকের কিতাবে শুরু হয় হাকেম এবং হুকুম দিয়ে, যে হাকেম কে আল্লাহ। ফলে এই আলোচনা ইতিপূর্বে ইসলামী লিটারেচারে ছিল, মাওলানা এটা নতুন কোনো আইডিয়া আমদানি করেননি। এবং হাকিমিয়াতের কথা যখন বলা হয় তখন এটাকে মিস ইন্টারপ্রিটেশন অনেকে এইভাবে করে যে মাওলানা যেহেতু পলিটিক্যাল সভরেন্টির কথা বলছেন, যে তার মানে মাওলানা হয়তো থিওক্রেসির কথা বলতেছেন, কিংবা মাওলানার প্রস্তাবিত হাকিমিয়াত মানে মানুষের আইন রচনা করার কোনো ধরনের অধিকার নাই, এই ধরনের সব ধরনের আইন। কিন্তু মাওলানা কোথাও এই কথা বলেন না। যারা হাকিমিয়াত মাওলানা থেকে পড়েছে, বা আমার কাছে মনে হয় না, দেখেন ইসলামিক যেই ট্রেডিশন, ইসলামে আইন আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে নেয়ার পরে মানবীয় ব্যাখ্যা বিশ্লেষণের বহু জায়গা আছে। এমনকি কোরআনের যে আয়াত, আমরা জানি আয়াত অনেক ধরনের হতে পারে, কতই হইতে পারে, জন্নি হইতে পারে। কোরআনের সমস্ত আয়াত তো কতই সুবুত, কিন্তু একটা আয়াতের 3 ধরনের ইন্টারপ্রিটেশন হইতে পারে, ব্যাখ্যা হইতে পারে। তাহলে এই 3 ধরনের ইন্টারপ্রিটেশন থেকে আপনি কোন ব্যাখ্যাটা বেছে নেবেন, এটাও তো মানুষের কাজ। আর হাদিসের বাইরে, কোরআন এবং নসের বাইরে যে বিস্তৃত পরিধি, কারণ কোরআন এবং সুন্নাহ খুব কম বিষয়ই হচ্ছে আমাদেরকে নির্দেশনা, স্পেসিফিক নির্দেশনা দিয়েছে। এর বাইরে যে হাদিসের ভাষা ওমা সাকাতা আনহু, যেই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কথা বলেন, নবীজি কোনো দিক নির্দেশনা দেয়নি, এই জায়গায় তো হিউজ একটা পরিধি আছে। এই হিউজ পরিধি তাহলে মানুষ কীভাবে আইন তৈরি করবে? এটা মাওলানার বক্তব্য হচ্ছে, বা হাকিমিয়াতের বক্তব্য হচ্ছে যে আল্লাহর এই হাকিমিয়াতকে স্বীকার করে নিয়ে মানুষ আইন তৈরি করবে। কারণ মানুষের আইন তৈরি করেন, এবং এই ধরনের আইন তৈরি করার জন্য আমাদের উসুলে ফিকে নানা ধরনের, আমরা ইস্তেহসানের কথা বলি, মাসলাহা মুরসালার কথা বলি, নানা ধরনের ইজতিহাদের টুল আছে। ফলে মাওলানা কখনোই এই কথা বলেন নাই যে হাকিমিয়াত মানে আল্লাহর বাইরে গিয়ে, মানে আল্লাহ ছাড়া মানুষ আইন তৈরি করতে পারবে। মাওলানা যেটা বলতে চেয়েছেন, ইসলামী দর্শনের মূল কথাই এটাই যে সমস্ত সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর হাকিমিয়াতকে স্বীকার করে নিয়ে, আল্লাহর সভরেন্টিকে স্বীকার করে নিয়ে আল্লাহর দেয়া পরিদের মধ্যে মানুষ তার ইন্টেলেকচুয়ালিটি চর্চা করবে। এবং যারা বলে যে যে মাওলানা এই কথা বলছেন, যে এবং ইউসুফ আল কারদাবি একই কথা বলছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মাওলানা যখন এই কথা বলছেন, এটা তো প্রথমে খারিজিরা বলছে। প্রথম কথা হচ্ছে, এবং আলী রাদিয়াল্লাহু আনহু যখন তাদেরকে রিফিউট করছেন, আলী কিন্তু বলতেছেন যে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, তাদের কথা সত্য কিন্তু মতলব খারাপ। তাহলে খারিজিরা এটারে ভুল ইন্টারপ্রিটেশন করছে বলে আয়াত তো বাতিল হয়ে যাচ্ছে না। সুতরাং আর তাহলে ইসলাম, এই আয়াত তো কোরআনে আছে, সুতরাং আমাদের কাছে আল্লাহর সভরেন্টিকে মেনে নিয়ে আয়াতের যে মানে সঠিক ইন্টারপ্রিটেশন যুগ যুগ ধরে ইসলামের ট্রেডিশনে যেটা চলে আসে, সেটা মানুষের সামনে তুলে ধরা। সুতরাং হাকিমিয়াত মানে কোনোভাবে এইটা না যে হাকিমিয়াতকে খারিজিয়াতের দিকে নিসবত করা। এবং যারা করছে, এবং এটা নিয়ে অনেকেই লিখেছেন, ইউসুফ আল কারদাবি লিখেছেন, তারপরে হচ্ছে আমাদের ওসামা আল আজমি লিখেছেন। ফলে এইটা ভুল ইন্টারপ্রিটেশন হাকিমিয়াতের। আপনি হাসান আল বান্না, সৈয়দ কুতুব এবং ইউসুফ আল কারদাবি নিয়ে কাজ করেছেন। এখন হাসান আল বান্না নিয়ে যে আপনি কাজ করেছেন, ওইখান থেকে আমাদের বাংলাদেশে যারা ইসলামপন্থী আছে তাদের আসলে বেসিকলি নেওয়ার কোন বিষয়টা আছে, মানে আপনার মনে করছেন যে এইটা পড়া দরকার, হাসান আল বান্নার লেখাটা স্পেসিফিক কোনো বিষয় আছে কিনা? প্রথমত হচ্ছে হাসান আল বান্না মানে ইসলামপন্থীদের জন্য, মানে আমরা জানি যে যেই ধরনের ইসলামপন্থী আন্দোলন সারা বিশ্বে আছে, এর মধ্যে সবার প্রথম প্রতিষ্ঠিত হয় ইখওয়ানুল মুসলিমিন, মানে খেলাফতের পতনের পরে 1928 সালে। এবং হাসান আল বান্না সেই ফিগারদের একজন। বরং ইসলামপন্থী যে লিটারেচার আছে, সবচেয়ে ক্লাসিক লিটারেচার আমরা বান্নার লিটারেচারকে ধরতে পারি। কিন্তু দুঃখজনক হচ্ছে, মানে বাংলাদেশে এত বছর ধরে আমরা ইসলামপন্থী আন্দোলন করছি, বান্নার লিটারেচারের সাথে আমাদের পরিচয় নেই। অনেকেই হচ্ছে আমরা দেখি আজকে ইসলামপন্থীদেরকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে, কেউ জেনে করে, কেউ না জেনে করে, কেউ অজ্ঞতাবশত করে, কেউ হিংসাপ্রসূত করে। ইসলাম পন্থা বা ইসলামিক মুভমেন্ট বা ইসলামিক রিভাইভালিজম, যেই কথাই যেভাবে আমরা ইন্টারপ্রিটেশন করি না কেন, এইটা তো কোনো লিনিয়ার আন্দোলন না, মানে একপাক্ষিক আন্দোলন না। নানা ধরনের ধারা আছে, নানা ধরনের উপধারা আছে, নানা ধরনের চিন্তা আছে। ফলে হাসান আল বান্না সেই ক্লাসিক চিন্তকদের একজন, ইসলামপন্থীর সূচনাকালদের মধ্যে থেকে। ফলে তার চিন্তাগুলা ক্লাসিক লিটারেচার হিসেবে ইসলামপন্থীদের পাঠ করা খুবই জরুরি, এবং বিশেষ করে ভারসাম্যপূর্ণ চিন্তার জন্য। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে, আমরা অনেকের সাথেই পরিচিত ইসলামপন্থী, সাইয়েদ কুতুব বাংলাদেশে চর্চিত হয়েছেন, নানাভাবে চর্চিত হয়েছেন, নানা গোষ্ঠী দ্বারা চর্চিত হয়েছেন।
এক একজন এক একভাবে ইন্টারপ্রিটেশন করে। মাওলানা তো চর্চিত হয়েছেনই, আবুল হাসান আলী নদভী চর্চিত হয়েছেন, কিন্তু হাসান আল বান্নার মতো একজন চিন্তক চর্চা হয় নাই। এটা খুবই দুঃখজনক ব্যাপার ছিল। সেই আগ্রহের জায়গা থেকে আমি মূলত হচ্ছে হাসান আল বান্না তর্জমা করা শুরু করি। এবং বেসিক্যালি হাসান আল বান্না তিনি লেখক ছিলেন না, বেসিক্যালি তিনি ছিলেন একজন বড় মাপের সংগঠক। এবং তিনি মানুষকে, এবং ইউসুফ আল কারদাবি বলছেন, তিনি যখন প্রথম হাসান আল বান্নার বক্তব্য শুনতে পান, তার বয়স তখন 13-14 হবে। হাসান আল বান্না সাংগঠনিক সফরে গিয়েছেন, বিভিন্ন জনসভা করছেন, মানুষদের সাথে যোগাযোগ করছেন। সেই 13 বছর বয়সে হাসান আল বান্নার প্রথম বক্তৃতা যখন ইউসুফ আল কারদাবি শোনেন, তিনি ইউসুফ আল কারদাবির বক্তব্য হচ্ছে যে মানুষ যেমন ভালোবাসার জগতে লাভ এট ফার্স্ট সাইট হয়, প্রথম দেখেই প্রেমে পড়ে যায়। আমি ইমাম বান্নার প্রথম শব্দ শুনেই তার দাওয়াতের প্রেমে পড়ে গেছি। বান্না এই ধরনের ব্যক্তিত্ব ছিলেন। এবং লাভ এট ফার্স্ট ওয়ার্ড। এবং বান্না দাওয়াতি কাজ করতেন কফি শপগুলোতে গিয়ে, যুবকদেরকে অ্যাড্রেস করতেন। যুবকদের মধ্যে হাসান আল বান্না খুবই জনপ্রিয় ছিলেন, দাওয়াতি কাজ ছিল। এবং হাসান আল বান্না ছোটোবেলা থেকেই নানা ধরনের ইউনিক কাজ করতেন। যেমন তিনি তার এই যে আত্মজীবনী আছে সে লিখেছেন মুযাক্কারাতুদ দাঈ ওয়াদ দাওয়া। সে জায়গায় তিনি লিখেছেন যে তিনি যখন ছোটোবেলায়, তার বয়স তখন খুবই কম, তিনি কি করতেন যে সমাজে যারা অন্যায় কাজ করতো, মানে নানা ধরনের ধরেন সুদ খাইতো বা এই ধরনের সামাজিক অন্যায় কাজের সাথে জড়িত থাকতো, তারা কি করতো, যারা ছোটোবেলায় একটা টিম করছে ছোটরা মিলে, তারা করতো যিনি যে কাজটা খারাপ কাজটা করতেছেন সমাজে তার নামে হচ্ছে চিঠি লিখতো, নাম ধরে আপনি এই করেন, চিঠিটাই গিয়ে তার বাসায় দিয়ে রেখে আসতো। পরের দিন সে আরে কে এই চিঠি লিখলো, এবং তারা এই দাওয়াতটা বেশ কিছুদিন এইভাবে তারা দাওয়াতি কাজ চালাইছেন। পরে অবশ্য ধরা পড়ে গেছেন যে কাজ কারা করছে, তখন তার শিক্ষকের কাছে বিচার আসছে। ফলে বান্না খুবই একটা ইউনিক ক্যারেক্টার ছিলেন। এমনকি খুরমজা মুরাদ লিখছেন, খুরমজা মুরাদ তার আত্মজীবনীতে লিখছেন, তিনি মাওলানা মওদুদীকে একবার বলছেন যে হাসান আল বান্না তো যুবকদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন, যুবকদের মধ্যে এভাবে দাওয়াতি কাজ করতেন, মানে পাবলিক পরিসরে গিয়ে। না, আপনি মাওলানাকে বলছেন আপনি তো প্রচুর পরিমাণে লেখালেখি করছেন, আপনি এইভাবে এঙ্গেজ হন না কেন যুবকদের মধ্যে? তখন খুরমজা মুরাদ বলছেন যে মাওলানা বলছেন যে হাসান আল বান্না কখনো মওদুদী হইতে পারবে না, মওদুদী কখনো হাসান আল বান্না হইতে পারবে না। ফলে হাসান আল বান্না খুবই গুরুত্বপূর্ণ চিন্তক, এবং তার মৌলিকভাবে তার 2 খণ্ডে হচ্ছে পাওয়া যায়, মাজমা উর রাসাইল পাওয়া যায়, যে জায়গায় তিনি যে বিভিন্ন বক্তব্যগুলো দিয়েছেন, ইখওয়ানের বার্ষিক সম্মেলনে যে বক্তব্যগুলো দিয়েছেন বা তার যে লেখালেখিগুলো ছিল, খুবই ছোট পরিসরে রিসালাগুলো পাওয়া যায়, কিন্তু প্রত্যেকটা রিসালাই মানে ছোট হলো এত গভীর অর্থবোধক। এবং এই জন্যই হাসান আল বান্না একাই, মানে আজহারের বহু উলামাকে তিনি প্রভাবিত করেছেন, মিশরের বহু লোককে তিনি প্রভাবিত করেছেন, এবং এখনও মানে ইখওয়ানি হচ্ছে গোটা বিশ্বের সবচেয়ে বেশি বিস্তৃত ইসলামী আন্দোলন। ফলে হাসান আল বান্নার লিটারেচার আমি মনে করি যে প্রত্যেকটি লিটারেচার যদি খুব কম এবং ক্লাসিক হিসেবে ইসলামপন্থীদের পাঠ করা উচিত, এবং এই জায়গা থেকে এই চিন্তার যে চর্চা সেটা আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আপনি ইউসুফ আল কারদাভি নিয়ে কাজ করেছেন, তো কারদাভি সবশেষে আমি একটা বই দেখলাম আপনার, যে ইসলাম ও গণতন্ত্র নিয়ে একটা বই সম্ভবত কাজ করেছেন। এই ইউসুফ আল কারদাভি নিয়ে কাজের বিশেষ কোনো কারণ আছে কিনা? বিশেষ কারণ ওইভাবে যখন আমি বিশ্ববিদ্যালয়ে আসি, মানে প্রথম বর্ষে আসি, তখন আমার পড়াশোনার পরিধি বাড়তে থাকে। আমি যখন কারদাভি পড়ি, লিটারেলি কারদাভি আমাকে অ্যাট্রাক্ট করে, মানে কারদাভির চিন্তাধারা আমি প্রভাবিত। আগে যখন কারদাভি পড়েছি খুবই সীমিত পরিসর হয়তো পড়েছি, কিন্তু কারদাভির চিন্তার ডাইমেনশন যখন আমি ধরতে পেরেছি, মানে কারদাভি যেই ধরনের চিন্তা প্রস্তাবনা করেন, তার চিন্তার মূল কথা তো ওয়াসাতিয়া, মানে ইসলামের যে মধ্যমপন্থী প্রত্যেক জায়গায়। ফলে এই চিন্তা আমাকে মানে প্রলুব্ধ করে, আকর্ষণ করে। সেই জায়গা থেকে কারজাবি আমি গভীরভাবে পড়াশোনা শুরু করি আর কি। কারজাবির তখন নানা ধরনের বই আমি পড়াশোনা শুরু করি। সেই জায়গা থেকে কারজাবিকে নিয়ে আমার কাজ শুরু এবং কারজাবিকে নিয়ে পড়াশোনা শুরু। কারদাভির যে বইয়ের নাম বললাম যে ইসলাম ও গণতন্ত্র, এই বেসিক্যালি কারদাভির অনেকগুলো সমালোচনাও আমরা বিভিন্ন সময় দেখি। তার মধ্যে আমরা দেখি যে তাকে বিভিন্ন সময় খুব বেশি মডারেট হিসাবে তুলে ধরা হয়, যে মডারেট আলেম। তারপরে আসলে তো উনি ওয়াসাতিয়ার কথা বলেছেন, তো ওই অর্থে বলে না, নেগেটিভ অর্থে মডারেট হিসাবে তুলে ধরা হয়। তাকে গান বাদ্যর ক্ষেত্রে ওনাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। তারপর হচ্ছে গণতন্ত্র বিষয়ে ওনার যেই বক্তব্য, এটা নিয়েও বিভিন্ন ধরনের সমালোচনা হয়। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? প্রথমত ধরেন কারজাবি হচ্ছে মানে একজন মুজতাহিদ ছিলেন। মুজতাহিদের ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, কিন্তু তার ওই পরিমাণে সাহসিকতা ছিল যে ধরেন আপনি আমি যেই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাই,
এই আমার যে সমস্যা, এই সমস্যাগুলোকে ডিল করার মতো একজন আলেম থাকাটা গুরুত্বপূর্ণ। কারজাবি সেই সাহসিকতা দেখিয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছে অনেক কিছু নিয়ে তিনি কাজ করতে পারতেন, কিন্তু তিনি কাজ করেছেন আমাদের যোগের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে তিনি অ্যাড্রেস করেছেন। মানে জানতেন যে এগুলোই নিয়ে এটাই তো আমার সমস্যা, এই সমস্যাকে তিনি অ্যাড্রেস করেছেন। এই সমস্যার জায়গা থেকে তার কোনো পজিশন হয়তো অনেকের পছন্দ, এটা স্বাভাবিক, এটা ইলমি ডিসকাশন, এটা খুবই স্বাভাবিক প্রবণতা। আমরা দেখেছি কারদাবি তার প্রত্যেক জায়গায়, কারদাবি যখন আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম লিখেন, তার সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ, এইটার তিনি হচ্ছে তাখরিজ করিয়েছেন নাসিরুদ্দিন আলবানির মাধ্যমে। আবার এর বিপরীতে তিনি আবুল ফাত্তা আবু গুদ্দার কাছে হাদিসের, তার জুনিয়র ছিলেন, কিন্তু তিনি আবুল ফাত্তা আবু গুদ্দার কাছ থেকে হাদিসের সনদ নিয়েছেন। মানে এই যে নানা ধরনের সোসাইটির মধ্যে নানা ধরনের চিন্তার মানুষকে একসাথে নিয়ে কাজ করার প্রবণতা, এবং এই জায়গা থেকেই তিনি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স পরে গঠন করেছিলেন। ফলে কারজাবি সবসময় উম্মা চেতনাকে ধারণ করতেন, এবং তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছেন যে আমাদের উম্মার যে সমস্যা, যে সমস্যার মধ্য দিয়ে উম্মা মানে যাপন করছে, সেটাকে অ্যাড্রেস, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে উনি খুবই সবসময় ফিলিস্তিন ইস্যুতে তো ইউসুফ আল কারদাবি তার ছোটবেলা থেকে, যখন মানে একবারে অ্যাক্টিভিজমের জায়গা থেকে শুরু করে, তিনি তার স্মৃতিতেও লিখেছেন, স্মৃতিকথায় তিনি বহু মিছিল করছেন, বহু মানে ফিলিস্তিন নিয়ে, সেই মিছিল মিটিং থেকে শুরু করে ফিলিস্তিনের পক্ষে ইন্টেলেকচুয়ালি ভূমিকা রাখা। এবং আমি মনে করি কারজাবি যে শুধুমাত্র মানে বৈশ্বিক চিন্তক হিসেবে জরুরি এই জন্য না, বরং মুসলিম বিশ্বের যতগুলা ঘটনা আছে শুধুমাত্র চিন্তার মধ্য দিয়ে কারজাবি তার সাথে জড়িত না। আপনি জানেন কারজাবি কাশ্মীর নিয়েও লিখেছেন, কারজাবি কাশ্মীর নিয়েও বলেছেন, মানে বাংলাদেশের যে আমরা জানি যে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে হাসিনা, কারজাবি সেটাকে অ্যাড্রেস করেছেন। কারজাবি পাকিস্তান আন্দোলনকে অ্যাড্রেস করেছেন। কারজাবি শুধুমাত্র চিন্তার দিক থেকে মানে বৈশ্বিক আলেম না, বরং তিনি প্রত্যেকটা ঘটনা প্রবাহের সাথে যেভাবে জড়িত ছিলেন সেইভাবেও তিনি বৈশ্বিক আলেম। ফলে সেই জায়গা থেকে মিউজিকের ব্যাপারে তিনি যে ওপিনিয়ন দিয়েছেন, এই ওপিনিয়ন তো শুধু তিনি দেন নাই, তার বর্তমান সময়ে হাতেমা লাউনি দিয়েছেন, এর আগে ইমাম গাজালি দিয়েছেন, অনেকেই দিয়েছেন। তার ওপিনিয়নের সাথে কেউ ডিসএগ্রি করতেই পারে, এটা স্বাভাবিক ইসলাম ইলমি ডিসকাশনে। কিন্তু আমরা দেখি যে মাঝে মাঝে কারজাবিকে কিছু ধরনের লোক, যার কোনো ধরনের ইলমি ট্রেডিশন নাই, সে কারজাবিকে নাকচ করে দেয়। আমি দেখেছি যে কারজাবির ইন্তেকালের পরে কোন দেশের আমি ভুলে গেছি, সে ফতুয়া দিচ্ছে, কেউ যদি কারজাবিকে কাফের মনে না করে সে কাফের, তাকে যে কাফের মনে না করবে সেও কাফের। মানে কোনো ধরনের ইলমি ওরিয়েন্টেশন ছাড়া, যার কোনো ধরনের ট্রেডিশনাল পড়াশোনা নাই, সে এসে কারজাবিকে কাফের বলছে। তাহলে এটা তো হচ্ছে প্রথমত তাকফির প্রবণতা, এটা খুবই মানে খারাপ প্রবণতা, যেটা মুসলিম উম্মাকে অপর করে দেখার যে প্রবণতা, এবং এই প্রবণতার মধ্য দিয়ে মানে নানা ধরনের সমস্যা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। ফলে কারজাবি তার জায়গা থেকে ইসলামপন্থীদের সমস্যা, মুসলমানদের যে সমস্যা, চলমান সমস্যা, সেটাকে অ্যাড্রেস করেছেন। সেই জায়গায় সমালোচনা থাকতেই পারে, ডিসএগ্রি করতেই পারে, এবং আলেমদের কাজ হচ্ছে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা। আর গণতন্ত্র ইস্যুতে, যেটা আমার রিসেন্টলি যে বইটি, এটি বেসিক্যালি দুইটা আর্টিকেলের সংকলন। একটি হচ্ছে প্রফেসর খুরশিদ আহমেদের, আর একটি যিনি পাকিস্তানের সিনেটর ছিলেন, পাকিস্তান জামাত ইসলামের নায়েবে আমিরও ছিলেন। আরেক হচ্ছে ইউসুফ আল কারদাবির একটি ফতুয়া। ইউসুফ আল কারদাবির 4 খণ্ডে ফতুয়া সংকলন আছে, ফতুয়া মুআসারা নামে, যে জায়গায় তিনি হচ্ছে নানা ধরনের বিষয় নিয়ে হচ্ছে ফতুয়া দিয়েছেন, সেটার সংকলন। সেই জায়গায় আমরা একটা কাজ করছি বর্তমানে, ইউসুফ আল কারদাবির 4 খণ্ডের ফতুয়া থেকে নির্বাচিত 20টা ফতুয়া, যেগুলো পলিটিক্যাল ফতুয়া এবং রাষ্ট্র রাজনীতি সংশ্লিষ্ট ইউসুফ আল কারদাবির যে ফতুয়াগুলো, সেটা আমরা সংকলনের কাজ করছি, বেশ কিছু অনুবাদ করে ফেলেছি, সম্পাদনার বাকি আছে। এইটার একটা ফতুয়া হচ্ছে এই ডেমোক্রেসি ইস্যুতে ইউসুফ আল কারদাবি কীভাবে ব্যাখ্যা করেন। দেখেন, সহজভাবে যদি আমি বলি, খুব ডিপ ডিসকাশনে না যাই, ইসলামপন্থীরা তো গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত। ইসলামপন্থীরা কোন সেন্সে গণতান্ত্রিক রাজনীতি করছে, সহজ ভাষায় বললে, এবং প্রফেসর খুরশিদ আহমেদ সেই ব্যাপারটাকে অ্যাড্রেস করেছেন। গণতন্ত্রের তো নানা ধরনের ডাইমেনশন আছে, 2টা মৌলিক ডাইমেনশন। একটা হচ্ছে তার যে ফিলোসফিক্যাল জায়গা, যে জায়গায় সে হচ্ছে পপুলার সভরেন্টির কথা বলে, ইসলাম তো সেই জায়গায় এগ্রি করে না, ইসলামের আলাদা রাজনৈতিক প্রস্তাবনা আছে। তাহলে ইসলামপন্থীরা কী হিসেবে গণতন্ত্রকে এন্ডোর্স করে, গণতান্ত্রিক রাজনীতিতে শরিক হয়। ইসলামপন্থীরা মনে করে এটা হচ্ছে স্বৈরাচারকে রোখার, কারজাবি কথাগুলো বলছেন, স্বৈরাচারকে রোখার এবং মানুষের মত নেয়ার একটা টুল। এই জায়গা থেকে ইসলামপন্থীরা গণতান্ত্রিক রাজনীতি করছে, এবং গণতান্ত্রিক রাজনীতিতে উপমহাদেশে ইসলামপন্থীদের অবদান কম না, এবং সারা বিশ্বেই মূলধারার যারা ইসলামপন্থী আছেন তারা গণতান্ত্রিক রাজনীতির সাথেও জড়িত। এবং ওমর সুলেমান আল আশকারও লিখেছেন, অনেকেই লিখেছেন এটা নিয়ে। সুতরাং মানে গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত হওয়া
এইটাকে অনেকে দেখলাম, এবং এই যে তাকফিরি প্রবণতা আমরা দেখি যে অনেকে এমনও শুনেছি যে যারা সংসদে যায় তাদেরকে গণহারে কাফের বলতেছেন। তো এই প্রবণতা তো খুবই খারাপ প্রবণতা, কিন্তু মেইন স্ট্রিম ইসলামপন্থী প্রবণতা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, এবং তারা কিভাবে গণতান্ত্রিক রাজনীতি করছে এটাও পরিষ্কার। সুতরাং আমরা দেখতে পাই যে মানে আমার ভাষ্য আরেকজনের মুখে চাপিয়ে তাকে হচ্ছে হুকুম দেয়া, কাফের বলা, এই ধরনের প্রবণতা থেকে, তাকফিরি প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। সামনের দিনে আপনার আসলে অনুবাদ বা অন্যান্য কাজ কি প্ল্যান আছে? খুব রিসেন্ট আপনি কী ধরনের বই বা কী অনুবাদ আসছে? খুব রিসেন্টলি এখন হচ্ছে কাজের মাত্রা একটু কমে গেছে। আগে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত যে পরিমাণে কাজ করতে পারতাম, একাডেমিক চাপ বেড়েছে, তারপরে রাজনৈতিক সাংগঠনিক কাজ বেড়েছে, ফলে মানে লেখালেখির মাত্রাটা কিছুটা কমে গেছে। আগামী দিনে ওই যে আমি বললাম পলিটিক্যাল ফতোয়ার যে সংকলন, এটা নিয়ে কাজ করছি। আর হচ্ছে ইমাম হাসান আল বান্নার রাজনৈতিক চিন্তা নিয়ে ইসওয়াল কারদাবির একটি বই আছে, সেটা অনুবাদ করছি। আরও কিছু টুকটাক কাজ আছে, বাট সামনে যেহেতু মানে একাডেমিক চাপ, মাস্টার্সের পরে কি করব সেটার উপর নির্ভর করছে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে আজকে কথা বললাম। আমরা আজকের পডকাস্টের একবার শেষ দিকে চলে আসছি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিশেষ কিছু বলার থাকে। প্রথমত আমি হচ্ছে বাংলাদেশে যারা, বিশেষ করে আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম যারা আমরা 24 জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছি, মানে আমাদের কাজ হচ্ছে মানে এই জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখা, কারণ এইটা আমাদের এই প্রজন্মের ট্রেডমার্ক। সুতরাং এই জুলাই গণঅভ্যুত্থান বেঁচে থাকলে আমরা মনে করি যে আমাদের প্রজন্মের যে স্পিরিট সেটা বেঁচে থাকবে। কিন্তু আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থান 1 বছর হয়েছে মাত্র, কিন্তু নানা পক্ষ জুলাই গণঅভ্যুত্থানের যে স্মৃতি, জুলাই গণঅভ্যুত্থানকে জুলাই আন্দোলন বলা হচ্ছে, আর স্পিরিটকে মুছে দেওয়ার চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যেই পরিমাণ নাটক সিনেমা হওয়ার কথা ছিল হয় নাই, যেই পরিমাণে ডকুমেন্টারি হওয়ার কথা ছিল হয় নাই। ফলে আমাদের চোখের দৃশ্যপট থেকে জুলাই, আমরা দৃশ্যপট কিভাবে চিন্তা করি, মানে আপনি চোখ বন্ধ করলেও আপনি দেখতে পাবেন। আপনি যখন চোখ বন্ধ করেন 52 ভাষা আন্দোলন বললে আপনি দেখতে পান যে কি হয়। কিন্তু 24 গণঅভ্যুত্থানের মতো আমাদের এত গুরুত্বপূর্ণ ইভেন্ট, যেখানে 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, এই ইভেন্টকে হারিয়ে ফেলা হচ্ছে কিংবা হারিয়ে জিতে দেয়া হচ্ছে। এই প্রজন্ম হিসেবে আমি মনে করি আমরা যে ধরনের রাজনৈতিক চিন্তাই লালন করি না কেন, এই প্রজন্মের কাজ হইতেছে আগামী দিনের বাংলাদেশকে গড়ার জন্য জুলাইয়ের স্পিরিটকে বাঁচিয়ে রাখা। সুতরাং এইটা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই জুলাইয়ের স্পিরিটকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কাজ করা উচিত। সম্মানিত দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ইনোভাটক্সের যেই পডকাস্টগুলো হচ্ছে সেগুলোতে আপনারা নিয়মিত আপনাদের মতামতগুলো জানাবেন। আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ থাকে সেগুলো দেবেন, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বগুলো সেভাবে সাজানোর চেষ্টা করব। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সাজ্জাদ হোসেন খানকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আমাদেরকে সময় দেবেন সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।